আমাদের মডিউল 5 এ বায়োকেমিস্ট্রিতে প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে এনজাইম। ঠিক আছে? এনজাইমের মধ্যে তোমাদের ডেফিনিশন পড়তে হবে, বেসিক আর্কিটেকচার, হলো এনজাইম, অ্যাপো এনজাইম, কোএনজাইম, কোফ্যাক্টর এগুলো পড়তে হবে। এনজাইমের বেসিক প্রপার্টিজ পড়তে হবে, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন পড়তে হবে, যে 6 মেজর ক্লাসেস হয় সেটা পড়তে হবে। তারপর হচ্ছে IUBMB এই ক্লাসিফিকেশনটা পড়তে হবে। তারপর পড়তে হবে হচ্ছে কনসেপ্ট অফ এনজাইম অ্যাকশন। ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের আজকে পড়ানো হবে। তো আমরা সবাই কম বেশি এনজাইমের ব্যাপারে জানি, তাই তো? এনজাইম হচ্ছে বায়োক্যাটালিস্ট। এটা কি করে? কোনো রিয়াকশনের মধ্যে প্রেজেন্ট থেকে সেই রিয়াকশনের যে গতিবেগ সেটাকে ইনক্রিজ করে দেয়, সেটাকে বাড়িয়ে দেয়। এবার এর ফলে কি হয় যে রিপিটের কিছু নেই, তুমি যখন এসছো তখনই স্টার্ট হয়েছে। ঠিক আছে? তার আগে শুধু বললাম যে আমরা মডিউল 5 এর বায়োকেমিস্ট্রির প্রথম যে পার্টটা এনজাইম সেটা স্টার্ট করছি। আচ্ছা, তো কি বলছিলাম আমি যে এনজাইম হচ্ছে বায়োক্যাটালিস্ট, যেটা কিনা কোনো রিয়াকশনের রেটকে বাড়িয়ে দেয়। এবার এই এনজাইম মেনলি হচ্ছে প্রোটিন দিয়েই তৈরি হয়। ম্যাক্সিমাম এনজাইম প্রোটিন দিয়ে তৈরি। এবার এদের মধ্যে কিছু কিছু এক্সেপশনও আছে, সেটা আমরা কিছুক্ষণ পর দেখছি। এবার এই এনজাইমের মধ্যে অ্যাক্টিভ পার্ট থাকে, অ্যাক্টিভ সাইট থাকে। সেই অ্যাক্টিভ সাইট কি? একটা স্পেসিফিক সাইট থাকে, সেই সাইটের সাথে সাবস্ট্রেট এসে পড়ে বাইন্ড করে, স্পেসিফিক সাবস্ট্রেট এসে পড়ে বাইন্ড করে। ঠিক আছে? কারণ কি? সেই যে স্পেসিফিক সাইটটা যেটাকে আমরা অ্যাক্টিভ সাইট বলছি, সেই সাইটটা হচ্ছে সাবস্ট্রেটের যে শেপ, সেই সাবস্ট্রেটের শেপের সাথে কমপ্লিমেন্টারি থাকে। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে সাবস্ট্রেট, ব্লু কালারেরটা। সেটা কি করছে? এনজাইমের এই যে অ্যাক্টিভ সাইট, এই অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করছে। যদি এদের মধ্যে প্রপার বন্ডিং না হয় বা এদের কমপ্লিমেন্টারি যে শেপটা সেটা যদি না হয়, তাহলে কিন্তু এই বাইন্ডিংটা হবে না। ঠিক আছে? এবার এনজাইম হচ্ছে খুব বেশি স্পেসিফিক। এটা স্পেসিফিক সাবস্ট্রেটের সাথেই বাইন্ড করে, অন্য কোনো সাবস্ট্রেটের সাথে তা খুব তাড়াতাড়ি সে বাইন্ড করতে চায় না, যদি না সাবস্ট্রেটের সাথে তার সিমিলারিটি থাকে। ঠিক আছে? আর কি? এনজাইম হচ্ছে স্পেসিফিক টেম্পারেচার, স্পেসিফিক পিএইচ, এরকম স্পেসিফিক এনভায়রনমেন্টে কাজ করে। এগুলো হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন। দেখো তোমরা এখানে কি বলছে যে এনজাইমের ডেফিনেশন: enzymes are defined as biocatalysts which enhance the rate of reaction by lowering activation energy। তাহলে এনজাইমকে কি বলছে? বায়োক্যাটালিস্ট বলছে, যেহেতু বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে প্রেজেন্ট থাকে। এটা কি করে? এনহ্যান্স করে রেট অফ রিয়াকশন বাই লোয়ারিং অ্যাক্টিভেশন এনার্জি। রিয়াকশনের যে অ্যাক্টিভেশন এনার্জি থাকে, মানে কোনো সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্ম হওয়ার জন্য যে এনার্জিটা দরকার হয়, সেই এনার্জিটাকে হচ্ছে কমিয়ে দেয় হচ্ছে এনজাইম। কারণ কি? আমাদের বডির কাছে অত বেশি পরিমাণে এনার্জি ইনভলভ করতে পারবে না, মানে অত বেশি পরিমাণে এনার্জি ওয়েস্ট করতে পারবে না প্রোডাক্ট ফর্মেশনের জন্য। তাই জন্য আমরা কি ইউজ করি? এনজাইম ইউজ করি। এবার এনজাইম কি বললাম? মেনলি হচ্ছে প্রোটিন দিয়েই তৈরি হয়, কিন্তু এদের মধ্যে কিছু কিছু এক্সেপশন আছে। যেমন কি? রাইবোনিউক্লিয়াস, রাইবোনিউক্লিয়াস। আর কি আছে? রাইবোজাইম আছে। ম্যাডাম অ্যাবজার্ম হবে না? অ্যাবজার্ম। হ্যাঁ, হবে। ঠিক আছে? তো এইগুলো কি করে? এগুলো হচ্ছে যে প্রোটিন নয়, এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো এইগুলো কি করে? এগুলোও হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কিছু এক্সেপশন। আর কি আছে? আর হচ্ছে, দেখো তোমাদের জেনারেল প্রপার্টির মধ্যে কি বলেছে যে মোস্ট এনজাইমস আর প্রোটিন with the exception of small group of catalytic RNA molecule. All enzymes are protein. ঠিক আছে? কিছু ক্যাটালাইটিক আরএনএ মলিকুল ছাড়া বাকি সবাই হচ্ছে প্রোটিনের মধ্যেই পড়ছে। Their catalytic activity depends on the integrity of their native protein conformation. এই যে এনজাইমের যে প্রোটিন কনফরমেশন, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট এনজাইমের অ্যাক্টিভিটির জন্য। ঠিক আছে? ওই প্রোটিন কনফরমেশনটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু এনজাইম অ্যাক্টিভ নাও থাকতে পারে। যেমন কি তোমরা কিছুক্ষণ পর দেখবে যে এই যে অ্যাক্টিভ সাইট সেটা মেনলি হচ্ছে
টার্সিয়ারি অ্যান্ড কোয়াটার্নারি স্ট্রাকচার অফ প্রোটিন দিয়ে তৈরি হয়। তোমরা যদি প্রোটিন পড়ে থাকো তো প্রোটিনের মধ্যে দেখবে একটু পরে আসবো তখন বলছি। এখানে কি বলছে দেখো যে ইফ অ্যান এনজাইম ইজ ডিন্যাচুরড অর ডিসোসিয়েটেড ইনটু ইটস সাবইউনিট ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি ইজ ইউজুয়ালি লস্ট। মানে যদি এনজাইম ডিন্যাচুর হয়ে যায় বা ডিসোসিয়েট হয়ে যায় তখন কি হয়, তার এই যে এনজাইম অ্যাক্টিভিটি সেটা হচ্ছে লস হয়ে যায়। পুরো এনজাইমের সব সাবইউনিট সব কিছু যদি একসাথে প্রেজেন্ট থাকে তখনই সে অ্যাক্টিভ থাকবে, নয়তো সে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে। এনজাইমস আর হাইলি স্পেসিফিক, they are highly specialized protein and have a high degree of specificity. আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, হাই ডিগ্রি অফ স্পেসিফিসিটি ফর দেয়ার সাবস্ট্রেট। তো একটু আগেই যেটা বললাম যে এনজাইম খুব বেশি সাবস্ট্রেট স্পেসিফিক হয়, স্পেসিফিক সাবস্ট্রেটের সাথেই সে বাইন্ড করতে পারে। নেক্সট কি বলছে দেখো যে এনজাইমস আর স্পেসিফিক ইন দেয়ার অ্যাক্টিভিটি, দ্যাট ইজ each type of enzyme catalyze a particular type of reaction. এবার স্পেসিফিক এনজাইম স্পেসিফিক ক্যাটালাইটিক্যাল রিয়াকশনই পারফর্ম করে। ঠিক আছে, যে এনজাইমের কাজ হচ্ছে ভাঙা, বন্ড ব্রেক করা, সে বন্ড ব্রেক করবে। যে এনজাইমের কাজ হচ্ছে বন্ড ফর্ম করা, সে বন্ড ফর্ম করবে। তো যে এনজাইমের যে কাজ স্পেসিফিক্যালি সেই কাজই সে ফর্ম করবে। তারপরে কি বলছে যে ক্যাটালাইটিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড স্পেসিফিসিটি অফ এনজাইমস ইজ অ্যাট্রিবিউটেড টু দেয়ার টার্সিয়ারি অ্যান্ড কোয়াটার্নারি স্ট্রাকচার। মানে প্রোটিনের ডিফারেন্ট স্ট্রাকচার হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি, এরকমভাবে বিভিন্ন স্ট্রাকচার হয় প্রোটিনের। যেটা হচ্ছে সিম্পলেস্ট স্ট্রাকচার সেটা হচ্ছে প্রাইমারি, এরকমভাবে কমপ্লেক্স হতে হতে কোয়াটার্নারি স্ট্রাকচার পর্যন্ত যায়। এবার এই যে টার্সিয়ারি স্ট্রাকচার আর কোয়াটার্নারি স্ট্রাকচার এটাই হচ্ছে এনজাইমের যে অ্যাক্টিভ সাইট সেটাকে হচ্ছে ফর্ম করে। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে খুব কমপ্লেক্স স্ট্রাকচার হয়। অল দ্য এনজাইম প্রসেস অ্যান্ড অ্যাক্টিভ সাইট, সমস্ত এনজাইমের মধ্যে অ্যাক্টিভ সাইট থাকে where substrate molecule bind and formation of product is catalyzed, যার সাথে হচ্ছে সাবস্ট্রেট মলিকুল বাইন্ড করে এবং তারপরেই হচ্ছে রিয়াকশনটা হয়। এভরি এনজাইম হ্যাজ ইটস ওন টার্নওভার নাম্বার। টার্নওভার নাম্বার বলতে কি বলছে যে নাম্বার অফ দ্য সাবস্ট্রেট মলিকুল কনভার্টেড ইনটু প্রোডাক্ট পার ইউনিট টাইম। মানে কোনো কোনো মানে কোনো এনজাইম কি পরিমাণে প্রোডাক্ট ফর্ম করছে একটা ইউনিট টাইমে, পার ইউনিট টাইমে কি পরিমাণে প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে সেই যে নাম্বারটা সেটা হচ্ছে টার্নওভার নাম্বার। ঠিক আছে, এনজাইমস অনলি ইনহ্যান্স দ্য রেট অফ রিয়াকশন। তাহলে এনজাইম কি করে, শুধুমাত্র ইনহ্যান্স করতে পারে রেট অফ রিয়াকশন, কিন্তু এনজাইম এই রিয়াকশনের পরে কোনো নিজের কোনো পরিবর্তন হয় না, সে কোনো কিছু মানে প্রোডাক্ট ফর্মেশনেরও কোনো কিছু এফেক্ট করে না, সে শুধু এই যে রিয়াকশন রেট সেটাকে শুধু এনহ্যান্স করতে পারে। ঠিক আছে, তো এইগুলো কিছু জেনারেল প্রপার্টিজ হলো। তারপর আমরা আসছি হচ্ছে যে এনজাইমের নেমিং। এবার এনজাইমের নেমিং বিভিন্নভাবে করা যেত আগে, যেমন কি প্রথমে যেটা আছে যে এজ অ্যাড করা হতো। বিভিন্ন যে যে সাবস্ট্রেটের উপর এনজাইম কাজ করছে তার উপর ডিপেন্ড করে এনজাইমের সাথে এজ লাগিয়ে দেওয়া হতো, বা কোনো রিয়াকশন সে যে পারফর্ম করছে সেই রিয়াকশনের উপর ডিপেন্ড করে তার সাথে এজ লাগিয়ে দেওয়া হতো। এরকমভাবে এজ অ্যাড করে পরে মানে পেছনে এজ অ্যাড করে বিভিন্ন রিয়াকশনের নাম, বিভিন্ন এনজাইমের নাম করা হতো। তারপর এলো হচ্ছে আইইউবি, আইইউবি বা আইইউবি এমবি। ঠিক আছে, তো এইগুলো কি হচ্ছে, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। এরা এসে কি বললো যে এরকম ভাবে এনজাইমের নাম করলে অনেক বেশি কনফিউশন হচ্ছে, তো এরকম ভাবে নামকরণ করা যাবে না। তখন তারা আবিষ্কার করলো হচ্ছে ইসি নাম্বার। সমস্ত এনজাইমের ইসি নাম্বার থাকে। ঠিক আছে, ইসি নাম্বার হচ্ছে এনজাইম কমিশন নাম্বার। তারা বলল যে প্রত্যেক এনজাইমের একটা করে ইসি নাম্বার থাকা উচিত। এই ইসি নাম্বার থাকলে আমরা ইজিলি সেটা কি কাজ সেসব জিনিস খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো।
এই ইসি নাম্বারের মধ্যে 4টে ডিজিট থাকে, ঠিক আছে? এই 4টে ডিজিট 4টে বিভিন্ন জিনিসের কথা বলে। যেমন কি প্রথমটা হচ্ছে ক্লাস, এনজাইমটা কোন ক্লাসে সেটা বলে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সাবক্লাস। থার্ড যেটা আছে সেটা হচ্ছে সাবডিভিশন, ঠিক আছে? ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে রিঅ্যাকশন ক্যাটালাইজড। ঠিক আছে, এরকম ভাবে 4টে নাম্বার 4টে জিনিসের কথা বলছে। এবার আমাদেরকে শুধুমাত্র এই ক্লাসটাকেই খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ক্লাসটাই আছে আমাদের। যেমন কি হচ্ছে যে, আচ্ছা, এই জিনিসটা দেখে নাও। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই এখানে, যে ক্লাস হচ্ছে 6টা ক্লাস আছে আমাদের, আমাদের এই 6টা ক্লাসের ব্যাপারে পড়তে হবে, ঠিক আছে? একটু পরে এগুলো সব জানবো। এবার দেখো এখানে কি বলছে যে মেনি এনজাইমস হ্যাভ কমন নেম, অনেক এনজাইমের কমন নেম আছে। এদের সাথে কি হয়, এদেরকে সাফিক্সে এজ অ্যাড করে দেওয়া হয়, মানে কোনো নামের পেছনে এজ অ্যাড করে দেওয়া হয়। যেমন হচ্ছে এটিপিএস, এটিপি সিনথেস, এরকম ভাবে পেছন দিকে হচ্ছে এজ অ্যাড করে দেওয়া হয়। কার উপর ডিপেন্ড করে? যেমন কি সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে, যে কোন সাবস্ট্রেটের উপর এনজাইম কাজ করছে তার উপর ডিপেন্ড করে, বা কি ধরনের রিয়াকশন সে পারফর্ম করছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন লিপিডের উপর যদি কেউ কাজ করে তাহলে তার নাম হবে হচ্ছে লাইপেজ, তাহলে সেটা কি হলো, সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে এনজাইমের নামকরণ করা হলো। আবার ধরো কেউ হাইড্রোলাইসিস করছে, তো হাইড্রোলাইসিস করছে তো তার নাম দেওয়া হলো হচ্ছে হাইড্রোলেজ। কি জন্য? যে কি ধরনের রিয়াকশন সে পারফর্ম করছে তার উপর ডিপেন্ড করে, এরকম ভাবে নামকরণ করা হতো। এবার এতে অনেক কিছু কনফিউশন আসতো। যেমন কি এখানে দেখো এটিপিএস কি বলছে, এটিপিএস ইজ অ্যান এনজাইম দ্যাট হেল্পস ইন ব্রেকিং ডাউন এটিপি। এটিপিএস কি করে, এটিপি কে ভাঙে। আর এটিপি সিনথেস কি করে, যে এটিপি সিনথেসিস করে। তো এই ধরনের অনেক কনফিউশন হতো, তো তাই জন্য তারা হচ্ছে এই নোমেনক্লেচার করেছে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল কমিশন অফ এনজাইম এই নোমেনক্লেচারের কথা, মানে এই নোমেনক্লেচার নয়, সরি, এই নামকরণের কথা বলেছে, ঠিক আছে? তো এবার কি নামকরণ হয়েছে সেটা যদি বলা হয় যে, আচ্ছা এটাও বলে দিয়েছি যে আইইউবি এমবি এটা হচ্ছে ইসি নাম্বার, এনজাইম কমিশন নাম্বারের কথা বলেছিলেন। এখানে যে ইসি নাম্বার, যেমন কি একটা এক্সাম্পল দেওয়া আছে কি হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজের ইসি নাম্বার হচ্ছে এটা, 4টে ডিজিট আছে, ঠিক আছে? এবার এই 4টে ডিজিট কি কি বলছে এখানে, এ বি সি ডি করে বুঝিয়েছে। এ কে বলছে হচ্ছে সাব ক্লাস, বি কে সাব সরি এ কে বলছে হচ্ছে ক্লাস, বি কে সাব ক্লাস, সি কে সাব সাব ক্লাস, আর ডি কে এখানে সাব 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 ক্লাস বলেছে। এবার এখানে কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে কমন ইসি নাম্বারে, ঠিক আছে? তোমরা দেখতে পারো, যেমন কি অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, ঠিক আছে? এরকম ভাবে বিভিন্ন এনজাইমের ইসি নাম্বার এখানে দেওয়া আছে। যে ক্লাসগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে এই 6টা ক্লাস তোমাদের মনে রাখতে হবে, সিরিয়ালি মনে রাখতে হবে। যেমন কি হচ্ছে অক্সিডো রিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইজ, আইসোমারেজ, আর হচ্ছে লাইগেজ। এই 6টা ক্লাস দেখবো আমরা যে কি কি করছে। প্রথম ক্লাস হচ্ছে যে অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাকটেজ কি করে, এরা হচ্ছে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন করে, ঠিক আছে? যেমন কি কি বলছে যে অক্সিডোরেক্টেজ ক্যাটালাইজ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। এখানে দেখো কি হচ্ছে যে পাইরুভেট, পাইরুভেটের সাথে কি হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ কি করছে, এর ল্যাকটেট তৈরি করছে, মানে এখানে অক্সিডেশন করছে, রিডাকশন করছে, দিয়ে পরে হচ্ছে এর ল্যাকটেট তৈরি করছে, ঠিক আছে? এখানে এই হাইড্রোজেন বন্ড অ্যাড হচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন করে হচ্ছে ইসি1 এর অক্সিও ট্রান্সফারেজ। নেক্সট অক্সিও রিডাকটেজ, সরি, এবার যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ কি করছে, যে ট্রান্সফার করে, বিভিন্ন গ্রুপকে এদিক থেকে ওদিকে ট্রান্সফার করে। যেমন কি ধরো এখানে একটা যেটা দেখিয়েছে যে এ এর সাথে কি আছে, বাইন্ড করেছিল হচ্ছে বি, আর সি ফাঁকা ছিল। তারপরে কি হচ্ছে, এই এনজাইম কি করে, এই বি কে এ থেকে নিয়ে সি তে ট্রান্সফার করে দিয়েছে, সরি, এই যে বি কে হ্যাঁ সি তে ট্রান্সফার করেছে।
ঠিক আছে, বি আগে এ এর সাথে অ্যাটাচ ছিল, এখন বি সি এর সাথে অ্যাটাচ আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপকে ট্রান্সফার করে। কি বলছে যে ট্রান্সফার ইজ ক্যাটালাইজড রিঅ্যাকশন দ্যাট ইনভলভ দ্য ট্রান্সফার অফ গ্রুপস ফ্রম ওয়ান মলিকুল টু অ্যানাদার। ঠিক আছে, এক্সাম্পল কি কি আছে যে কি কি গ্রুপকে ট্রান্সফার করে, সেটা হচ্ছে অ্যামিনো গ্রুপ, কার্বক্সিল গ্রুপ। ঠিক আছে, এরকম ভাবে এইসব বিভিন্ন গ্রুপকে তারা ট্রান্সফার করছে। তারপর এক্সাম্পল কি আছে, ট্রান্স কার্বক্সিলেজ। ট্রান্স কার্বক্সিলেজ কি করে, ট্রান্সফার করে হচ্ছে কার্বক্সিলেট গ্রুপ টু দ্য সাবস্ট্রেট। তারপর ট্রান্স অ্যামাইনেজ, এটা হচ্ছে ট্রান্সফার করে হচ্ছে অ্যামিনো গ্রুপ। ঠিক আছে, তারপর আছে হচ্ছে ফসফোরাইলেজ, এটা হচ্ছে ট্রান্সফার করে ইনঅর্গানিক ফসফেট টু দ্য সাবস্ট্রেট। নেক্সট আসছে হচ্ছে কাইনেজ। কাইনেজ হচ্ছে ট্রান্সফার করে হচ্ছে ফসফেট ফ্রম এটিপি টু সাবস্ট্রেট। ঠিক আছে, এরকম ভাবে বিভিন্ন এক্সাম্পল হয়। একটা এখানে দেওয়া আছে, দেখো যে এখানে হেক্সোকাইনেজ ইউজ হচ্ছে। হেক্সোকাইনেজ কি করছে, এটা হচ্ছে ট্রান্সফার করে হচ্ছে ফসফেটকে এটিপি থেকে সাবস্ট্রেটের মধ্যে। তো এখানে এটিপি আছে, এটিপির সাথে ফসফেট অ্যাটাচ আছে। সেটা কি করে, সেটা কি করছে, এই এটিপির একটা ফসফেটকে নিয়ে গ্লুকোজের সাথে অ্যাটাচ করে দিচ্ছে। এটা হচ্ছে গ্লুকোজ, দিয়ে এখানে অ্যাটাচ করে তৈরি করছে গ্লুকোজ 6 ফসফেট। ঠিক আছে, আর এখানে একটা ফসফেট নিয়ে নেওয়ার জন্য এটিপি থেকে এডিপি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম ভাবে ট্রান্সফার করে হচ্ছে এই গ্রুপটা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বরে আছে হচ্ছে হাইড্রোলেজ। হাইড্রোলেজ কি করে, ভাঙে। ঠিক আছে, বন্ডকে ভাঙবে ইন প্রেজেন্স অফ ওয়াটার। যেমন কি এখানে দেখো এ বি এর সাথে বন্ড করে আছে, তো এদের মাঝে যে বন্ডটা সেটা ভেঙে গিয়ে পরে কি হচ্ছে, এ হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ড করলো, মানে এই H2O দুভাগে ভেঙে গেল, H প্লাস আর হচ্ছে OH মাইনাস হয়ে পড়ে। এইচটা কোথায় অ্যাটাচ হলো, এ এর সাথে, আর ওইচটা অ্যাটাচ হলো হচ্ছে এই বি এর সাথে। তো এ কি করে, ভাঙে, বন্ড ভাঙে ইন প্রেজেন্স অফ ওয়াটার। কি করছে দেখো যে হাইড্রোলেজ ক্যাটালাইজ রিঅ্যাকশন ইন হুইচ দ্য ক্লিভেজ অফ বন্ড ইজ অ্যাকম্পানিজ বাই অ্যাডিং ওয়াটার। এক্সাম্পল কি আছে, ফসফোডাইএস্টারেজ ক্লিভ ফসফোডাইএস্টার বন্ড। নেক্সট আছে হচ্ছে ফসফাটেজ রিমুভ ফসফেট ফ্রম সাবস্ট্রেট। ঠিক আছে, এরকম ভাবে এই জিনিসগুলো হচ্ছে ভাঙছে। যেমন এক্সাম্পলে কি আছে, মল্টেজ। মল্টেজ কি করছে, মল্টোজকে ভাঙছে। তোমরা জানো যে মল্টোজের মধ্যে দুটো গ্লুকোজ প্রেজেন্ট থাকে, তো মল্টোজকে ভেঙে দুটো গ্লুকোজ তৈরি করছে। এখানে দেখো ওয়াটারের প্রেজেন্সে সে এটাকে ভাঙছে, তো ওয়াটারের প্রেজেন্সে ভাঙছে, তো এখানেও কি হচ্ছে, এইচ প্লাস আর হচ্ছে ওএইচ মাইনাস এরকম তৈরি হচ্ছে। তাই তো, এখানে এই বন্ডটা হচ্ছে ভেঙে যাচ্ছে। তো একদিকে কি হচ্ছে, একদিকে এইচ চলে আসছে আর একদিকে হচ্ছে ওএইচ চলে আসছে, আগে থেকেই একটা ও ছিল। তো এরকম ভাবে ভেঙে দিচ্ছে হচ্ছে হাইড্রোলেজ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লাইজ। ঠিক আছে, লাইজও বন্ড ভাঙে। ঠিক আছে, লাইজও ভাঙছে, কিন্তু লাইজের ক্ষেত্রে ওয়াটার ইনভলভ থাকছে না। কি বলছে দেখো যে লাইজ আর এনজাইম দ্যাট ক্যাটালাইজ দ্য ব্রেকিং অফ সি বন্ড, সিও, সিএন, সিএস এই ধরনের বন্ডকে তারা ভাঙছে। আদার দেন হাইড্রোলাইসিস অর অক্সিডেশন, অক্সিডেশন অ্যান্ড হাইড্রোলাইসিস ছাড়াই হচ্ছে এই বন্ডকে সে ভাঙছে। এক্সাম্পল কি আছে যে অ্যালডোলেজ রিমুভাল অফ অ্যালডিহাইড, সিনথেস লিঙ্ক টু টু মলিকুল উইদাউট ইনভলভমেন্ট অফ এটিপি। নেক্সট আছে হচ্ছে ডিহাইড্রোটেজ রিমুভাল অফ H2O। তারপর হচ্ছে ডিকার্বক্সিলেজ রিমুভাল অফ CO2। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ নাম থেকে বুঝতে পারছো যে আইসোমার ফর্ম করবে, মানে কিছু কনফরমেশনাল চেঞ্জ করে দেবে। যেমন কি এখানে দেখো এ এদিকে আছে, বি এই সাইডে আছে, এটা উল্টে গেছে, বি এই সাইডে চলে আসছে আর এ হচ্ছে এই সাইডে চলে আসছে। তো এই ধরনের কনফরমেশনাল চেঞ্জ করবে হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ ক্যাটালাইজ সেভারাল টাইপস অফ ইন্টারমলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট অ্যান্ড আইসোমেরিক ফর্ম। তাহলে কি করছে এখানে, ইন্টারমলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট করছে। যেমন কি মিউটেজ। মিউটেজ কি করে, ক্যাটালাইজ দ্য ইন্টারমলিকুলার ট্রান্সফার অফ ফাংশনাল গ্রুপ। তাহলে ফাংশনাল গ্রুপকে ট্রান্সফার করে হচ্ছে মিউটেজ।
এপিম্যারেজ হচ্ছে ক্যাটালাইজ দ্য ইনভার্সন অফ অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম। তাহলে অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটমের ইনভার্সন করে। এক্সাম্পলে কি দেওয়া আছে দেখো, যে ফসফো ফসফোগ্লিসারোমিউটেজ। ঠিক আছে, ফসফোগ্লিসারোমিউটেজ কি করছে দেখো, এখানে যে ফসফেট গ্রুপটা আছে সেটা হচ্ছে অ্যাটাচ আছে হচ্ছে এখানে। কি রিয়াকশন করছে, ফসফেট গ্রুপটাকে নিয়ে পরে এখানে ঢুকিয়ে দিচ্ছে। তো নেক্সটে কি হচ্ছে, যে ফসফেট গ্রুপ এখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে, আর এখানে যে হাইড্রোজেনটা ছিল সেটা হচ্ছে এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা হচ্ছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লাইগেজ। লাইগেজ কি করে, লাইগেজ জানো এটা হচ্ছে গ্লু এনজাইম। কি করে, দুটো জিনিসকে জয়েন করে, দুটো বন্ডকে জয়েন করে। তোমরা ডিএনএ এর সময় দেখেছো যে রেপ্লিকেশনের সময় যে কি হয়, যে কোথাও যদি মলিকুলার গ্লু বলে। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছ। ঠিক আছে, লাইগেজকে গ্লু এনজাইম বলা হয়। কি হচ্ছে এখানে, যখন হচ্ছে দুটো স্ট্যান্ড থাকে তার মাঝে যদি কোনো নিক থাকে, সেই নিকটাকে সিল করার কাজ কি করছিল, লাইগেজ করছিল, ডিএনএ লাইগেজ করছিল, তাই তো। তাই জন্য একে গ্লু এনজাইম বলা হয়। এটা কি করে, আর কি বন্ড জয়েন করে, সি বন্ড সি জয়েন করছে, সিএস, সিও, সিএন এই ধরনের বন্ডকেও সে জয়েন করে। The energy for this reaction is always supplied by ATP hydrolysis. তাহলে এই যে জয়েন করছে, এই জয়েন করার জন্য এনার্জি কোথা থেকে পাচ্ছে, এই এটিপি থেকে পাচ্ছে। যেমন কি এখানে কাদের জয়েন করছে, এ আর বি আছে, তাই দুজনের মধ্যে বন্ড ফর্ম করেছে, আর এটিপি কি হয়েছে, এডিপি তে পরিণত হয়েছে। ঠিক আছে, এনার্জি দিয়েছে, দিয়ে পরে এডিপি তে পরিণত হয়েছে। এক্সাম্পল কি আছে, কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ ইউজ CO2 অ্যাজ এ সাবস্ট্রেট। এখানে দেখো কি দিয়েছে, যে পাইরুভেট কার্বক্সিলেজ কি করছে, CO2, এখানে দেখো CO2 আছে, তার সাথে প্লাস করে হচ্ছে পাইরুভেট আছে, আর কি লাগছে, এটিপি অ্যাজ এ এনার্জি সোর্স লাগছে। কি হচ্ছে এখানে, যে এই CO2 কে হচ্ছে, মানে CO2 কে হচ্ছে বন্ড ফর্ম করবে হচ্ছে পাইরুভেটের সাথে। এখানে দেখো CO মাইনাস চলে আসছে। ঠিক আছে, এটা অ্যাটাচ আছে পাইরুভেটের সাথে, দিয়ে পরে কি তৈরি করেছে, অক্সালো অ্যাসিডেট তৈরি করেছে। আর এখানে এটিপি যেটা ছিল সেটা হচ্ছে এডিবি তে পরিণত হয়েছে, আর তার সাথে হচ্ছে ফসফেট আর H প্লাস আছে, রিমুভ হচ্ছে সেখান থেকে। আচ্ছা, তো এই যে তোমরা এই ক্লাসগুলো পড়লে, এই ক্লাসগুলো থেকে তোমাদের এক রকমের কোশ্চেন আসতে পারে, যে তোমাদেরকে বলে দিতে পারে যে ধরো একটা এনজাইমের ইসি নাম্বার যেটা আছে সেটা হচ্ছে, ধরো আছে হচ্ছে 3, 2, 1, 3 এরকম আছে। তো তোমাদের এটা দেখে বলতে হবে যে এই এনজাইমের ক্লাস কি, পারবে বলতে? তোমাদের আগে কি বললাম, যে ইসি নাম্বারের, হাইড্রোলিজ, ট্রান্সফারেজ, হ্যাঁ হাইড্রোলিজেস, ট্রান্সফারেজেস, হ্যাঁ যে কোনো, অক্সিডোরিডাক্টেজেস। হ্যাঁ যে কোনো একটা হবে। ঠিক আছে, এনজাইমের ইসি নাম্বার দেখে তোমাকে বলতে হবে এই ক্লাস কি। তোমাদের তো 6টা ক্লাস পড়ানো হয়েছে, এবার 6টার মধ্যে যে কোনো একটা ক্লাস হবে, সব ক্লাসগুলোর মধ্যে তো যাবে না। তো এবার কোন ক্লাসটা হবে সেটা কি করে বুঝবে তোমরা? আচ্ছা আমি বলে দিচ্ছি, যে প্রথমেই যেটা বললাম যে ইসি নাম্বারের মধ্যে হচ্ছে 4টে ডিজিট আছে, যেরকম এখানে আছে 4টে ডিজিট। এই 4টে ডিজিটের মধ্যে প্রথম ডিজিটটা কি বলবে, ক্লাস, এনজাইমে ক্লাস বলবে। তো প্রথম ডিজিটে এখানে কি আছে, 3 আছে, তাই তো। এবার 3 নাম্বারে কি ছিল, 3 নাম্বারে ছিল হচ্ছে হাইড্রোলেজ ছিল। কোথায় গেল, এখানে দেখো 3 নাম্বারে কি আছে, 3 নাম্বারে আছে হচ্ছে হাইড্রোলেজ। তাহলে ওই এনজাইমের ক্লাস কি হবে, হাইড্রোলেজ হবে। ঠিক আছে, যদি কোনো এনজাইমের ইসি নাম্বার হয় হচ্ছে 2, 4, 1, 3 এরকম, তাহলে এর ক্লাস কি হবে, ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ। ঠিক আছে, তো এরকম ভাবে তোমরা হচ্ছে ক্লাস নির্ণয় করতে পারবে।
এই ক্লাসগুলো তোমাদের সিরিয়ালি মনে রাখার জন্য খুব ইজি ট্রিক আছে, যেটা কি হচ্ছে অথলিল, OTHLIL। ঠিক আছে, এই অথলিলটা মনে রাখবে। এখান থেকে ধরে ধরে তোমরা এই যে মানে পরপর সিরিয়াল নাম্বারটা এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই ট্রিকটা মনে রাখবে। এইগুলো যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে তোমাদের এই অ্যান্সারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, হ্যাঁ, নেক্সট কি আছে দেখো, এখানে আমি এমনি দুটো মানে দুটো দিয়েছি। এই দুটো হচ্ছে কনফিউশন খুব বেশি হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে সিনথেটেজ আর একটা হচ্ছে সিনথেজ। ঠিক আছে, সিনথেটেজ আর সিনথেস এই দুটো হচ্ছে ডিফারেন্ট ক্লাসের মধ্যে পড়ে, বাট এদের নামগুলো খুব সিমিলার দেখতে। সিনথেস যেটা আছে সেই সিনথেস হচ্ছে তোমার হচ্ছে যে এরা হচ্ছে লাইজের গ্রুপে। ঠিক আছে, কোথায় দেওয়া আছে এখানে? আচ্ছা, এইখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে লাইজের গ্রুপে। আর সিনথেটেস যেটা মানে লাইজের ক্লাসে, আর সিনথেটেস যেটা সেটা হচ্ছে লাইগেজের ক্লাসে। ঠিক আছে, এবার সিনথেসে হচ্ছে এটিপি জিটিপি এগুলোর কোনো রকম কোনো দরকার পড়ে না। আর সিনথেটেসের ক্ষেত্রে হচ্ছে এনার্জি সোর্স হিসেবে এই ধরনের এটিপি জিটিপি এইগুলো হচ্ছে দরকার পড়ছে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবে, অনেক সময় অনেক কনফিউশন হয়ে যায়। কি বলছে এখানে যে বায়োকেমিক্যাল নোমেনক্লেচার ডিস্টিংগুইশ সিনথেটেস ফ্রম হচ্ছে সিনথেস। সিনথেস কি বলছে? সিনথেস ক্যাটালাইজ কনডেনসেশন রিঅ্যাকশন ইন হুইচ নো নিউক্লিওসাইড ট্রাইফসফেট ইজ রিকোয়ার্ড অ্যাজ অ্যান এনার্জি সোর্স। মানে সিনথেস যখন কাজ করে তখন কোনো এনার্জি সোর্সের দরকার পড়ে না, লাইক এটিপি জিটিপি এই ধরনের কোনো রকম এনার্জি সোর্স লাগে না। আর সিনথেটেস হয় যখন, তখন কি বলছে যে ক্যাটালাইজ কনডেনসেশন দ্যাট ডু ইউজ নিউক্লিওসাইড ট্রাইফসফেট অ্যাজ এ সোর্স অফ এনার্জি। মানে এটিপি জিটিপি এগুলো হচ্ছে দরকার পড়ে। কোথায় দরকার পড়ে? সিনথেটেজের বেলায়। A synthase is a lyase, do not require any energy, whereas synthetase is ligase, thus requires energy. ঠিক আছে, এটা কি করে? ভাঙবে, বন্ড ভাঙবে, আর এটা হচ্ছে বন্ড ফর্মেশন করবে, মানে জয়েন করবে। আচ্ছা, নেক্সট যেটা আছে যে এনজাইমের কিছু স্ট্রাকচারাল কিছু জিনিস পড়বো। এনজাইম হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে সিম্পল এনজাইম, আর একটা হচ্ছে কনজুগেট এনজাইম। ঠিক আছে, সিম্পল এনজাইমের মধ্যে অনলি প্রোটিন প্রেজেন্ট থাকে, আর কনজুগেটেড এনজাইমের মধ্যে প্রোটিনও প্রেজেন্ট থাকে, আর তার সাথে প্রেজেন্ট থাকে হচ্ছে নন প্রোটিন পার্ট। আচ্ছা, দাঁড়া একবারে লিখি। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে প্রোটিন আর নন প্রোটিন দুটো পার্টই প্রেজেন্ট থাকে। প্রোটিন থাকে আর হচ্ছে নন প্রোটিন থাকে। এবার যে পার্টটা প্রোটিন থাকে সেই পার্টকে বলা হয় হচ্ছে অ্যাপোজাইম, আর যে পার্ট হচ্ছে নন প্রোটিন থাকে তাকে বলা হয় হচ্ছে কোফ্যাক্টর। ঠিক আছে, এবার এই কোফ্যাক্টর আবার দু রকমের হয়। কোফ্যাক্টর তোমরা দু রকমের করতে পারবে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। ঠিক আছে, এই অর্গানিককে আমরা আবার দুভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে
কোএনজাইম, আরেকটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। এই কোএনজাইম যেটা হয় সেটা হচ্ছে খুব লুজলি বাউন্ড করে থাকে হচ্ছে এনজাইম, মানে এই কোথায় গেল, অ্যাপো এনজাইমের সাথে। ঠিক আছে, এই যে কোএনজাইম হয় এটা হচ্ছে লুজলি বাউন্ড করে। ঠিক আছে, ঠিক আছে, লুজলি বাউন্ড করে হচ্ছে অ্যাপো এনজাইমের সাথে। আর এই প্রস্থেটিক গ্রুপ যেটা হয় সেটা হচ্ছে টাইটলি বাউন্ড করে। টাইটলি বাউন্ড করে হচ্ছে অ্যাপো এনজাইমের সাথে। তো এটাই হচ্ছে মেন জিনিস। কি বললাম আমি, যে এনজাইম দু রকমের হয়, একটা হচ্ছে সিম্পল এনজাইম, আরেকটা হচ্ছে কনজুগেট এনজাইম। সিম্পল এনজাইমের মধ্যে শুধুমাত্র প্রোটিন পার্ট প্রেজেন্ট থাকে, কনজুগেট এনজাইমের মধ্যে হচ্ছে প্রোটিন আর নন প্রোটিন দু রকমের পার্টই প্রেজেন্ট থাকে। এই কনজুগেট এনজাইমকেই হোলো এনজাইম বলা হয়, মানে হোলো জাইম বলা হয়। ঠিক আছে, এই হোলো জাইমের মধ্যে কি কি থাকে, অ্যাপোজাইম থাকে আর হচ্ছে কোফ্যাক্টর থাকে। অ্যাপোজাইম হচ্ছে যেটা হচ্ছে শুধুমাত্র প্রোটিন পার্ট, আর কোফ্যাক্টর হচ্ছে নন প্রোটিন পার্ট। ঠিক আছে, কোফ্যাক্টর দু রকমের হতে পারে, অর্গানিক হতে পারে আর ইনঅর্গানিক হতে পারে। অর্গানিক কোফ্যাক্টর আবার দু রকমের হয়, কিছু অর্গানিক কোফ্যাক্টর খুব লুজলি বাউন্ড করে, সেটাকে বলা হয় হচ্ছে কোএনজাইম। আর কিছু অর্গানিক কোফ্যাক্টর খুব টাইটলি বাউন্ড করে, সেটাকে বলা হয় হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। ঠিক আছে, এবার ইনঅর্গানিক হচ্ছে কি, ইনঅর্গানিক হচ্ছে যেগুলো হচ্ছে মেটাল, নন মেটাল, এই পার্টগুলো প্রেজেন্ট থাকে। যেমন কি এর মধ্যে প্রেজেন্ট থাকতে পারে সিএল মাইনাস প্রেজেন্ট থাকতে পারে, যেমন কি সেলাইভারি অ্যামাইলেজের মধ্যে থাকে, তারপর জেডেন 2+ প্রেজেন্ট থাকতে পারে। এরকম ভাবে বিভিন্ন জিনিস প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো এটা বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, তো এখানে কি বলছিলাম, যে এখানে এদিকে স্ট্রাকচারটা দেখো, এই যে পুরো যে এনজাইমটা, এই পুরো এনজাইমকে বলা হয় হচ্ছে হোলো এনজাইম। ঠিক আছে, হোলো এনজাইমের মধ্যে কি প্রেজেন্ট আছে, অ্যাপো এনজাইম প্রেজেন্ট আছে। ঠিক আছে, অ্যাপো এনজাইম হলো, তার সাথে কি প্রেজেন্ট থাকে, কোফ্যাক্টর প্রেজেন্ট থাকে, তারপর হচ্ছে কোএনজাইম প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে হয়। এই কোফ্যাক্টর কোএনজাইম কি করে, এই এনজাইমকে পুরোপুরি কমপ্লিট হতে হেল্প করছে। এই সবগুলো একসাথে অ্যাটাচ হলে তবেই এনজাইমের যে ক্যাটালাইটিক সাইট থাকে সেটা অ্যাক্টিভেট হবে, আর তবেই হচ্ছে এনজাইম অ্যাক্টিভেট হতে পারবে। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, যে মেনি এনজাইম রিকোয়ার কোফ্যাক্টর ফর দেয়ার ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, আম, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এখানে একটু এবড়ো খেবড়ো করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখো কি বলছে এখানে, যে এনজাইমস ক্যান বি divided into two general classes: simple enzyme, which constitutes entirely the amino acid, and conjugate enzyme যেটা কি হয়, যে contains non protein group called cofactor which require for biological activity. ঠিক আছে, তো সিম্পল এনজাইম কনজুগেট এনজাইম দুই রকমের হয়। কনজুগেট এনজাইমের মধ্যে কোফ্যাক্টর প্রেজেন্ট থাকে। রিমুভাল অফ কোফ্যাক্টর ফ্রম এ কনজুগেট এনজাইম leaves only protein component called an apoenzyme. ঠিক আছে, তো এবার কোফ্যাক্টরকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে অ্যাপোএনজাইম বা অ্যাপোজাইম পড়ে থাকে, which generally is biological inactive. তার মানে এই অ্যাপোজাইম যেটা আছে সেটা হচ্ছে বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, হলো এনজাইম হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ হয়। দ্য কমপ্লিট biologically active conjugate enzyme, simple enzyme plus cofactor is called হলো এনজাইম। মানে এই সব জিনিসগুলোকে একসাথে নিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে হলো এনজাইম। ওটা কি হয়, অ্যাক্টিভ থাকে, বায়োলজিক্যালি অ্যাক্টিভ। A cofactor can be linked to the protein portion of the enzyme either covalently or non-covalently. তাহলে কোভ্যালেন্টলি বা নন কোভ্যালেন্টলি হচ্ছে প্রোটিনের সাথে সেটা লিঙ্ক করে থাকতে পারে। Some cofactors are simple metal ions and other cofactors are complex organic groups which are also called coenzyme.
এবার কোএনজাইমের মধ্যে এবারে যেটা কি বলছিলাম যে কিছু সিম্পল হয়ে গেল, কিছু মেটাল হতে পারে, ঠিক আছে, সিম্পল মেটাল আয়ন হতে পারে, আর কিছু হতে পারে হচ্ছে অর্গানিক গ্রুপ হতে পারে কমপ্লেক্স। কোফ্যাক্টর which are tightly associated with the protein covalently or non-covalently are called prosthetic group। যারা হচ্ছে খুব টাইটলি অ্যাসোসিয়েটেড থাকে সেগুলো কি হচ্ছে প্রোস্টেটিক গ্রুপ। যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম সেটাই লেখা আছে, ঠিক আছে। আর কিছু ছিল না? আচ্ছা, এখানে কিছু কিছু হচ্ছে তোমার এনজাইমস দেওয়া আছে আর তাদের কোফ্যাক্টরস এর ব্যাপারে দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখতে পারো, ঠিক আছে। এই কোফ্যাক্টর যেমন কি Fe2+, Fe3+, এগুলো এই এনজাইমগুলোর জন্য কোফ্যাক্টর হিসেবে কাজ করে। সাইটোক্রোম অক্সিডেজ, ক্যাটালেজ, এগুলোর জন্য হচ্ছে কাজ করে। এখানে কিছু এনজাইম আর তার কোএনজাইম দেওয়া আছে। আগেরটা হচ্ছে এনজাইম আর কোফ্যাক্টর দেওয়া আছে, এটা হচ্ছে এনজাইম আর কোএনজাইম দেওয়া আছে, ঠিক আছে। এই চারটাও দেখতে পারো। তারপর কি বলছে যে হাউ এনজাইম অপারেট। এবার এনজাইম কিভাবে অপারেট হয় আগে বুঝিয়ে দিই যে কি বলছে। এই জিনিসটা নিশ্চয়ই জানো যে এখানে কি হচ্ছে, এনজাইম থাকছে, এনজাইমের সাথে হচ্ছে সাবস্ট্রেট যদি থাকে, যেমন কি আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা ধরো তোমার এনজাইম, ঠিক আছে, এটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে তার অ্যাক্টিভ সাইট, এর সাথে কি হয়েছে সাবস্ট্রেট দেওয়া হয়েছে, এটা হচ্ছে সাবস্ট্রেট, মানে এই জিনিসটাকে বোঝাচ্ছে। নেক্সট কি হচ্ছে, এখানে হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে, মানে এখানে এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে সাবস্ট্রেট বাইন্ড করবে আর এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে, এটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়ার সময় হচ্ছে বিভিন্ন বন্ড তৈরি হয়, আবার বিভিন্ন বন্ড ব্রেকও হয়। এর ফলে কি হয়, এই যে সাবস্ট্রেট এটার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। এই সাবস্ট্রেটে কি হয়, যদি এখানে বন্ড ব্রেক হয় তাহলে কি হয়, এরকম ধরনের দুটো তৈরি করবে, এটা হচ্ছে প্রোডাক্টের, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। তারপর কি হয়, এখান থেকে এনজাইম থেকে এই প্রোডাক্টগুলো আলাদা হয়ে যায়, এটা হচ্ছে একটা এনজাইম, এটা হচ্ছে একটা এনজাইম, আর তার থেকে হচ্ছে প্রোডাক্টগুলো আলাদা হয়ে গেছে, তাই তো, এটা হচ্ছে এনজাইম প্লাস প্রোডাক্ট, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলছে যে in the first step of catalysis the enzyme bind to the substrate the compound to be catalyzed। তাহলে এনজাইম সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে, the substrate bind to the active সাইডের সাথে সাবস্ট্রেট বাইন্ড করে of an enzyme by multiple weak non-covalent interaction। তো কিভাবে বাইন্ড করছে, বিভিন্ন উইক নন কোভ্যালেন্ট ইন্টারাকশন দিয়ে সে বাইন্ড করছে। প্রথম যে ইন্টারাকশনটা হয় সেটা হচ্ছে উইক হয়, পরে সেটা স্ট্রং হয়ে যায়, যেমন কি হাইড্রোফোবিক, হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, এইসব ইন্টারাকশন দিয়ে তারা হচ্ছে বাইন্ড করছে। The free energy released in the formation of a large number of weak interaction between the enzyme and the substrate is termed as binding energy। মানে এই যে বন্ড ফরমেশন হলো, এই বন্ড ফরমেশন হওয়ার জন্য কিছু এনার্জি রিলিজ হয়, যেই এনার্জিটাকে কি বলা হয়, বাইন্ডিং এনার্জি বলা হয়। এই বাইন্ডিং এনার্জিটাই কি করে, এই যে এনজাইম কি করে, এই অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দেয়, লোয়ার করে দেয়। তো এই অ্যাক্টিভেশন এনার্জি কমাবার জন্য এই বাইন্ডিং এনার্জিটা ইনভলভ থাকে, ঠিক আছে। এই বাইন্ডিং এনার্জিটা কখন তৈরি হচ্ছে, যখন যখন এনজাইম আর সাবস্ট্রেটের মধ্যে বন্ড ফর্ম হচ্ছে, তখন এই বাইন্ডিং এনার্জিটা তৈরি হচ্ছে। এই এনার্জিটাই হচ্ছে লোয়ার করছে অ্যাক্টিভেশন এনার্জিকে। তোমাদের একটু পরে অ্যাক্টিভেশন এনার্জি দেখাবো, তখন এটা আরো ভালো করে বুঝতে পারবে যে this binding energy is used to lower the activation energy. Only the correct substrate can participate in most or all of the interaction with the enzyme and thus maximize binding energy। তো এবার যেটা আগে বললাম যে স্পেসিফিক এনজাইম স্পেসিফিক সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে, এবার ওই স্পেসিফিক সাবস্ট্রেটের সাথে বাইন্ড করছে কেন,
করছে কারণ কি, যত ধরো এটা হচ্ছে একটা এনজাইম আর এটা হচ্ছে একটা সাবস্ট্রেট, তো যত বেশি এই কমপ্লিমেন্টারি হবে স্ট্রাকচারটা আর যত বেশি ভালো করে বন্ড ফর্ম হবে তত বেশি এই বাইন্ডিং এনার্জি তৈরি হবে। তত বেশি বাইন্ডিং এনার্জি তৈরি হলে ততই হচ্ছে এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমাতে পারবে। আর যদি অন্য কোনো রকম দেখতে কোনো সাবস্ট্রেট এলো, সে কি করবে, খুব ভালোভাবে বন্ড ফর্ম করতে পারবে না। বন্ড ফর্ম করতে না পারলে কি হবে, এই বাইন্ডিং এনার্জিটাও খুব ভালো করে তৈরি হবে না। এটা তৈরিটা হলে কি হবে, এই যে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমাবে সেটাও কমাতে পারবে না। ঠিক আছে, তাই জন্য এখানে কি হয়, স্পেসিফিক সাবস্ট্রেট স্পেসিফিক এনজাইমের সাথে বাইন্ড করে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, যে দ্য বাইন্ডিং অফ এনজাইম অ্যান্ড সাবস্ট্রেট ইজ হাইলি স্পেসিফিক। A given energy usually binds to only one kind of substrate. Given enzyme মানে একটা এনজাইম এক ধরনের সাবস্ট্রেটের সাথেই হচ্ছে বাইন্ড করে। The specificity of enzyme substrate interaction arise mainly from hydrogen bonding, which is directional, and shape of the active site, which reject molecule that do not have sufficiently complementary shape. মানে আগে যেটা বললাম যে যেসব এনজাইম যেসব সাবস্ট্রেট গুলো কি হবে অন্য রকমের দেখতে হবে, অরিজিনাল সাবস্ট্রেটের মতো দেখতে হবে না, তারা কি করবে, ভালো করে বন্ড ফর্ম করতে পারবে না। স্পেসিফিক্যালি বলছে হাইড্রোজেন বন্ড ফর্ম করে, তো এই বন্ডটা ভালো করে ফর্ম করতে পারবে না। তো তখন কি হবে, যে এখানে স্পেসিফিক বাইন্ডিংটা হবে না। দ্য রেকগনাইজেশন অফ সাবস্ট্রেট বাই এনজাইম ইজ অ্যাকম্পানিজ বাই কনফরমেশনাল চেঞ্জ অ্যাট অ্যাক্টিভ সাইট। এই যে বাইন্ডিং হলো তার ফলে কি হয়, এই অ্যাক্টিভ সাইটের কিছু কনফরমেশনাল চেঞ্জ হয়, অ্যান্ড সাচ চেঞ্জ ফ্যাসিলিটেট দ্য ফরমেশন অফ দ্য ট্রানজিশন স্টেট। ঠিক আছে, এই যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ হওয়ার জন্যই ট্রানজিশন স্টেটে সাবস্ট্রেট যেতে পারে। তোমাদের একটু পরে ট্রানজিশন স্টেট পড়াবো গ্রাফ দিয়ে। এটা হচ্ছে খুবই আনস্টেবল একটা স্টেট, মানে যেখানে সাবস্ট্রেটের মতোও থাকে না আবার প্রোডাক্টও হয় না, মিডিলের একটা অবস্থা, যেখানে সাবস্ট্রেটের প্রোডাক্টের একদম মিডিলের অবস্থা সেখানে থাকে। খুব কম টাইমের জন্য এই স্টেটে থাকে সাবস্ট্রেট, এটা কিছুক্ষণ পর আর একটু ভালো করে বুঝতে পারবে। However, the transition state is too unstable to exist for long. তাহলে ট্রানজিশন স্টেট কি হচ্ছে, খুব আনস্টেবল থাকে, তাই জন্য খুব লম্বা টাইমের জন্য ওই স্টেটে থাকে না। ইট কোলাপস টু আইদার সাবস্ট্রেট আর প্রোডাক্ট। এটা কি হয়, হয় সাবস্ট্রেট তৈরি করে না হয় প্রোডাক্ট তৈরি করে। আচ্ছা, এখানে দেখো যে মোড অফ অ্যাকশনে কি বলছে, যে enzymes are known as biological catalysts which increase the rate of reaction by decreasing the activation energy. তো এখানে কি হয়, এটা যদি আমি একটা গ্রাফ ড্র করি, এই গ্রাফটা হচ্ছে যে এখানে একদিকে থাকবে হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি আর একদিকে থাকবে হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট। ঠিক আছে, তো এখানে তোমাদের কি হবে, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্মেশন করতে হবে। তো সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্মেশন করতে গেলে কিছু এনার্জি দরকার পড়ে, ধরো এই পরিমাণ এনার্জি দরকার পড়ছে, তারপর সেটা হচ্ছে প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে। এই যে এনার্জিটা দরকার পড়ছে এটা হচ্ছে কোনো এনজাইম ছাড়া, উইদাউট এনজাইম। ঠিক আছে, এটা কোনো এনজাইম এখানে ইনভলভ নেই, এনজাইম ছাড়া হচ্ছে এতটা তোমার এনার্জি দরকার পড়ে। এই যে এনার্জিটা দরকার পড়ছে সেটাকে বলছে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এটা কি, উইদাউট এনজাইম। এবার যদি তোমরা এখানে এনজাইম অ্যাড করো, এই রিয়াকশনের সাথে যদি এনজাইম অ্যাড করো, তখন কি হয়, এই যে অ্যাক্টিভেশন এনার্জি, এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কি করছে, ডিক্রিজ করছে, মানে কমাচ্ছে। তখন কি হয়, কম পরিমাণে এনার্জি দরকার পড়ে। ঠিক আছে, তখন এই পরিমাণ শুধু এনার্জি দরকার পড়ছে। এই যে এনার্জিটা দরকার পড়ছে এটাকেও বলা হয় হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। কখন, উইথ এনজাইম।
যখন এনজাইম প্রেজেন্ট থাকছে তখন হচ্ছে এই কম পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি দিয়েই প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে। এবার ট্রানজিশন স্টেট কি? ট্রানজিশন স্টেট হচ্ছে যখন হচ্ছে সাবস্ট্রেট এই এতদূর পর্যন্ত এনার্জি নিয়ে নেয়, তখন হচ্ছে যে স্টেটটা ফর্ম হয় সেটাকে বলছে হচ্ছে ট্রানজিশন স্টেট। এটা কি হয়? টেম্পোরারি হয় আর খুবই আনস্টেবল হয়। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো যে এটা হলো হচ্ছে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্মেশনের সময় তোমার হচ্ছে এনজাইম যদি প্রেজেন্ট না থাকে তখন এই এই এনার্জিটা দরকার পড়ছে, মানে এই পরিমাণে অ্যাক্টিভেশন এনার্জি দরকার পড়ছে। আর এনজাইম যদি প্রেজেন্ট থাকে তাহলে এই কম পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি দরকার পড়ছে। ঠিক আছে, তো এই তোমরা আমাকে বলো যে এবার যদি আমরা প্রোডাক্ট থেকে সাবস্ট্রেটে কনভার্ট করি, মানে এদিক থেকে আমরা এদিকে যাব, তখন আমাদের কতটা কি পরিমাণ হচ্ছে এনার্জি দরকার পড়বে? সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্মেশনের সময় কি হচ্ছে, আমাদের শুধুমাত্র এই অ্যাক্টিভেশন এনার্জি দিতে হচ্ছে। এনজাইম না থাকলে বেশি দিতে হচ্ছে, এনজাইম কম থাকলে মানে এনজাইম থাকলে কম দিতে হচ্ছে, তাই তো? এবার যদি আমরা উল্টো রিয়াকশন করতে চাই যে প্রোডাক্ট থেকে সাবস্ট্রেট ফর্মেশন হবে, তখন আমাদের কি পরিমাণ এনার্জি দরকার পড়বে? তখন আমাদের এর থেকেও বেশি পরিমাণ এনার্জি দরকার পড়বে। কেন? কারণ কি, আমাদের এই ডিস্টেন্সটাকেও কভার করতে হবে। এখানে দেখো এই ডিস্টেন্সটাকেও হচ্ছে আমাদের কভার করতে হবে। এটা তো কভার করতেই হবে, তার সাথে আমাদের এক্সট্রা এই ডিস্টেন্সটাকেও কভার করতে হবে। তো এটাকে বলা হয় হচ্ছে এনার্জি ডিফারেন্স। ঠিক আছে, তাহলে যদি আমরা প্রোডাক্ট থেকে সাবস্ট্রেটে কনভার্ট হতে চাই তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কভার করতে হবে প্লাস এই ডিস্টেন্সটা কভার করতে হবে। তাহলে আমাদের টোটাল কি কভার করতে হবে? এনার্জি ডিফারেন্স কভার করতে হবে প্লাস অ্যাক্টিভেশন এনার্জি কভার করতে হবে। ঠিক আছে, আমি এখানে অ্যাক্টিভেশন এনার্জি বলতে উইদাউট এনজাইম। না এখানে তো যখন আমরা প্রোডাক্ট থেকে সাবস্ট্রেটে কনভার্ট করব তখন তো এনজাইমের কোনো ব্যাপার আসছে না, না তখন এনজাইমের কোনো ব্যাপার আসছে না। যখন আমরা সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে কনভার্ট করব তখন এনজাইমের কেসটা আসছে, তো এটা উইদাউট এনজাইমই হবে। আচ্ছা, এখানে দুটো আলাদা আলাদা গ্রাফ করে তোমাদের দেখিয়েছে যে কি বলছে, এটা হচ্ছে অ্যাবসেন্স অফ এনজাইম আর এটা হচ্ছে প্রেজেন্স অফ এনজাইম। অ্যাবসেন্স অফ এনজাইমে কি হচ্ছে যে তোমাদের এটা হচ্ছে সাবস্ট্রেটের যে এনার্জি লেভেল, তারপর তোমাদের এই পরিমাণ এনার্জি দরকার পড়ছে ট্রানজিশন স্টেটে যাওয়ার জন্য, দিয়ে তারপর সেখান থেকে হচ্ছে প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, তো এতদূর হচ্ছে তোমাদের এনার্জি লাগছে, এটাকে বলছে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। যখন এনজাইম প্রেজেন্ট থাকছে তখন কম পরিমাণে এনার্জি দরকার পড়ছে, খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেশন এনার্জি মানে সরি খুব তাড়াতাড়ি ট্রানজিশন স্টেটে পৌঁছে যাচ্ছে কম এনার্জি নিয়ে। ঠিক আছে, এখানেও হচ্ছে সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। ম্যাডাম ট্রানজিশন স্টেটটাকে কি করে ডিফাইন করব? ট্রানজিশন ভাষা দিয়ে সেরকম ভাবে ডিফাইন করতে পারবে না। এটা কি, এটা হচ্ছে এমন এক ধরনের স্টেট যেখানে সাবস্ট্রেট হচ্ছে সাবস্ট্রেটের মতো থাকে না। ঠিক আছে, সাবস্ট্রেটকে তুমি সাবস্ট্রেটও বলতে পারবে না আর প্রোডাক্টও বলতে পারবে না। সাবস্ট্রেট হচ্ছে এর মধ্যে কনফরমেশনাল চেঞ্জ হয়, তো তখন সেটা এমন একটা স্টেটে যায় যেটা নট প্রপার সাবস্ট্রেট আর নট প্রপার প্রোডাক্ট হচ্ছে এরকম স্টেজে আছে। এবার এই ট্রানজিশন স্টেটটা খুব আনস্টেবল হয় এবং খুব টেম্পোরারি হয়। ঠিক আছে, এগুলি হচ্ছে এর মেন ক্যারেক্টারিস্টিক, মেন প্রপার্টির মধ্যে পড়ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে লক অ্যান্ড কি হাইপোথিসিস। কিছু কিছু হাইপোথিসিস আছে, যেমন কি এনজাইমের ক্ষেত্রে কি হয়, লক অ্যান্ড কি হাইপোথিসিস হয়। এটার মধ্যে কি হয় যে
এনজাইম যেটা আছে সেটাকে হচ্ছে তোমার তালার সাথে তুলনা করা হয়েছে, আর সাবস্ট্রেটকে কি হয়েছে তোমার চাবির সাথে তুলনা করা হয়েছে। যেমন প্রপার তালার সাথে প্রপার চাবি হচ্ছে সেই লকটাকে খুলতে পারে, সেরকম ভাবে প্রপার সাবস্ট্রেটের সাথেই হচ্ছে প্রপার এনজাইম বাইন্ড করবে, এনজাইমের অ্যাক্টিভ সাইট। এই জিনিসটাই বলছে এখানে। এখানে কি হচ্ছে যে এভাবে সাবস্ট্রেট বাইন্ড করছে, এটাই হচ্ছে এই লক অ্যান্ড কি হাইপোথিসিস। তো এখানে কি জিনিস দেখবে তোমরা যে the mechanism is called lock and key because as lock has specific key which can accurately fit into the keyhole. Similarly, only a specific substrate molecule can bind to active site present on the enzyme. ঠিক আছে, যেরকম ভাবে বুঝতে পারছো তোমরা, ছোটবেলায় পড়েছো। তারপর কি বলছে যে এনজাইম প্রসেস পারফর্ম অ্যাক্টিভ সাইট উইথ এ স্পেসিফিক কনফার্মেশন। তাহলে এখানে কি বলছে যে এনজাইম প্রসেস করে হচ্ছে অ্যাক্টিভ সাইট স্পেসিফিক কনফার্মেশন দিয়ে, সেটা হচ্ছে প্রসেস করে। The conformation of active site is complementary to the shape of the substrate molecule. মানে এখানে শেপ অনেক বেশি ভাইটাল জিনিস এই লক অ্যান্ড কি হাইপোথিসিসে। এনজাইমের অ্যাক্টিভ সাইটে যেরকম শেপ থাকবে তারই কমপ্লিমেন্টারি হতে হবে হচ্ছে সাবস্ট্রেটকে। ডিউ টু স্ট্রাকচারাল compatibility, substrate molecule binds to active site of the enzyme. এই স্ট্রাকচারাল কম্প্যাটিবিলিটি থাকার জন্যই, মানে খাপে খাপে বসে যাওয়ার জন্যই এই অ্যাক্টিভ সাইটের সাথে সাবস্ট্রেট মলিকুল বাইন্ড করে। আচ্ছা, এখানে দেখিয়েছে এই যে সাবস্ট্রেট আছে, এনজাইমের সাথে সাবস্ট্রেট বাইন্ড করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করেছে, দিয়ে এখানে কালার চেঞ্জ করে দিয়েছে দেখো, তার মানে এখানে প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। প্রোডাক্ট তৈরি হওয়ার পর তারপর প্রোডাক্ট হচ্ছে এনজাইম থেকে রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে যাওয়ার পর এনজাইম আবার নিউ রিয়াকশন পারফর্ম করতে চলে গেছে। রিয়াকশন শেষে এনজাইমে কোনো রকমের কোনো চেঞ্জ হয় না কখনো, শুধুমাত্র সাবস্ট্রেট থেকে প্রোডাক্টের ফর্মেশন হয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইনডিউস ফিট মডেল। এটার মধ্যে কি হয় যে যেমন হাতের সাথে হচ্ছে হ্যান্ড গ্লাভসের জিনিসটা এখানে তুলনা করেছে। এটা হচ্ছে হাত ধরে নাও, আর ধরো এখানে তোমার হ্যান্ড গ্লাভস আছে। তো হ্যান্ড গ্লাভস যখন রাখো সেটা কি তোমার, মানে যখন তুমি হাতে পাও না তখন এটা যেরকম ভাবে দুমড়ে কুকড়ে সেরকম ভাবে থাকে, তাই তো। তারপর যখন তোমরা এটা তোমার হাতকে যখন হ্যান্ড গ্লাভসের মধ্যে ইনসার্ট করে নাও তখন কি হয়, পুরোপুরি এই হাতের যে শেপটা সেই শেপটাকে কভার করে হচ্ছে এই হ্যান্ড গ্লাভসটা কভার করে নেয়। এটা হচ্ছে হ্যান্ড গ্লাভসটা, একটু বাজে হচ্ছে, ঠিক আছে। এই হ্যান্ড গ্লাভসটা হচ্ছে কভার করে নিচ্ছে, এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস আর এটা হচ্ছে হাত। এবার এই যে শেপ শেপ জিনিসটা, মানে এনজাইমের কোনো শেপ ম্যাটার করছে না, সেই জিনিসটা এখানে হচ্ছে ইনডিউস ফিট মডেলে বলছে। এখানে কি হচ্ছে যে ধরো কোনো সাবস্ট্রেট আছে, এটা ধরো সাবস্ট্রেট, ঠিক আছে। সাবস্ট্রেটের মধ্যে ক্যাটালাইটিক সাইট আছে, এটা ধরো ক্যাটালাইটিক সাইট। এবার ধরো এনজাইম আছে, সেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট শেপের আছে, এর অ্যাক্টিভ সাইট সেটা ক্যাটালাইটিক সাইট হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে এনজাইম। তো যখন এই সাবস্ট্রেট এই ক্যাটালাইটিক সাইটের মধ্যে ইনসার্ট করবে তখন কি হবে, এই যে এনজাইমটা এই এনজাইমটা হচ্ছে সাবস্ট্রেটের শেপ নিয়ে নেবে। শুধুমাত্র সাবস্ট্রেটের শেপ নেবে তাই নয়, এই সাবস্ট্রেটের যে ক্যাটালাইটিক সাইটটা যেখানে ছিল এনজাইমের ক্যাটালাইটিক সাইটটাও সেখানে চলে আসবে, ঠিক আছে। তার মানে এখানে কি হচ্ছে, কোনো শেপ ম্যাটার করছে না। তো এখানে কি বলছে দেখো যে second model for mechanism of enzyme action known as induced feed model was proposed by কোসল্যান্ড, ঠিক আছে। কোসল্যান্ড 1958 এই মডেলটা প্রপোজ করেছিলেন। অ্যাকর্ডিং টু দিস মডেল এনজাইম ডাজ নট প্রসেস পারফর্মড অ্যাক্টিভ সাইট, কোনো এদের পারফর্ম অ্যাক্টিভ সাইট নেই। কমপ্লিমেন্টারি টু দ্য সাবস্ট্রেট মলিকুল, মানে সাবস্ট্রেট মলিকুলের হচ্ছে যে অ্যাক্টিভ সাইট থাকে সেটা কোনো মানে স্পেসিফিক থাকে না, শেপে থাকে না।
When a substrate molecule approach to an enzyme, there is conformational modification in region of active site to facilitate binding of incoming substrate. মানে যখন এই সাবস্ট্রেট আসে তখন এই এনজাইমের যে অ্যাক্টিভ সাইটটা হয় সেটা হচ্ছে মডিফিকেশন হয়ে যায়, কনফরমেশনাল চেঞ্জ হয়ে যায়, সাবস্ট্রেটের যেরকম স্ট্রাকচার সেরকম স্ট্রাকচার ফর্ম করে নেয়। According to this model, initial reaction between enzyme and substrate is comparatively weak, but আচ্ছা প্রথমে যে বাইন্ডিংটা হয় সেটা হচ্ছে উইক বাইন্ডিং হয়, but as the reaction proceed along with conformational change, the structure of enzyme substrate binding strengthen. মানে প্রথমে যে বাইন্ডিংটা হয় সেটা হচ্ছে উইক বাইন্ডিং হয়, তারপর যখন হচ্ছে রিঅ্যাকশনটা আরো প্রসিড করে তখন হচ্ছে সেটা হচ্ছে স্ট্রং বাইন্ডিং ফর্ম করে। এখানে দেখিয়েছে দেখো, এটা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইট, যেটা কিনা শেপটা হচ্ছে অন্যরকম ছিল, সাবস্ট্রেটের শেপের মতো নয়। সাবস্ট্রেট যখন সেখানে ইনসার্ট করলো তখন এই শেপটা চেঞ্জ হয়ে সাবস্ট্রেটের যেরকম শেপ সেরকম শেপেই কনভার্ট হয়ে গেল, দিয়ে সাবস্ট্রেট থেকে পরের রিঅ্যাকশনটা সেম প্রোডাক্টে কনভার্ট হলো, কনভার্ট হওয়ার পর তারপর প্রোডাক্ট হচ্ছে এনজাইম থেকে রিমুভ হয়ে গেল, এনজাইম আবার নেক্সট রিঅ্যাকশনে চলে গেল। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। এনজাইম অ্যাক্টিভিটি কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন কি এনজাইম কনসেন্ট্রেশন। কোনো ধরো এখানে রিঅ্যাকশন হচ্ছে, আমি এটা সেলের বাইরে দেখাচ্ছি, যে এখানে রিঅ্যাকশন হচ্ছে, এখানে যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমরা ধরছি না যে কিরকম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আছে, যদি এনজাইমের মাত্রা যদি আমরা বাড়াতে থাকি তখন কি হবে, রিঅ্যাকশনের রেট হচ্ছে ইনক্রিজ করবে, তাই তো। রিঅ্যাকশনের রেট ইনক্রিজ করলে কি হবে, বেশি পরিমাণে প্রোডাক্ট ফর্মেশন হবে, তখন কি হয়, এই যে যে সম্পর্কটা থাকে সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক থাকে। মানে হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ এনজাইম, মানে এনজাইমের যেটা হচ্ছে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনের সাথে রিঅ্যাকশনের যে ভেলোসিটি মানে রিঅ্যাকশন রেট, সেই রিঅ্যাকশন রেটের হচ্ছে সমানুপাতিক সম্পর্ক হয়। এর যদি আমি গ্রাফ ড্র করি তাহলে হচ্ছে যে পরিমাণ এনজাইম দেব ততই হচ্ছে রিঅ্যাকশনটা হচ্ছে বাড়বে, যত এনজাইম দেব তত হচ্ছে রিঅ্যাকশন বাড়বে। এটা হচ্ছে এনজাইম কনসেন্ট্রেশন আর এটা হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, যত আমরা এনজাইম নিতে থাকবো তত হচ্ছে রিঅ্যাকশন রেট বা রিঅ্যাকশন ভেলোসিটি হচ্ছে বাড়তে থাকবে, তখন হচ্ছে এই ধরনের গ্রাফ হচ্ছে দিচ্ছে। তাহলে এখানে আচ্ছা ঠিক আছে, এটাই তো আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর কিভাবে রিঅ্যাকশন রেট বা এনজাইম অ্যাক্টিভিটি কিভাবে ডিপেন্ড করছে। ধরো তোমার কাছে হচ্ছে 100টা হচ্ছে এনজাইম আছে, এখানে হচ্ছে 100টা হচ্ছে এনজাইম আছে, বা ধরো তোমার কাছে 100টা হচ্ছে অ্যাক্টিভ সাইট আছে। ঠিক আছে, এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে সাবস্ট্রেট বাইন্ড করে, তোমার কাছে 100টা অ্যাক্টিভ সাইট আছে। তো তুমি ধরো এখানে সাবস্ট্রেট অ্যাড করছো, প্রথমে ধরো 10টা সাবস্ট্রেট অ্যাড করলে, তখন কি হলো, 10টা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো। ঠিক আছে, তারপরে ধরো আরো 10টা অ্যাড করলে, তখন কি হলো, 20টা সাবস্ট্রেট হলো, তখন কি হলো যে 20টা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো, তাই তো। এরকম ভাবে তুমি অ্যাড করতেই থাকলে 50টা অ্যাড করলে, দিয়ে তখন 50টা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো। এরকম ভাবে তুমি 100টা সাবস্ট্রেট দিয়ে দিলে এর মধ্যে, তখন কি হবে, 100টা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে। তো তখন যদি আমরা একটা গ্রাফ ড্র করি এরকম ভাবে, এখানে কি আছে, ভেলোসিটি, রিঅ্যাকশন ভেলোসিটি হচ্ছে এদিকে আছে, এদিকে আছে হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। কি হচ্ছে, যত আমরা সাবস্ট্রেট অ্যাড করছি তত এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হচ্ছে, মানে তত কি হচ্ছে, রিঅ্যাকশনের রেট ইনক্রিজ হচ্ছে, তাই তো। তো তখন কি গ্রাফ হবে, এরকম স্ট্রেট লাইন হবে, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে ভেলোসিটিও বাড়ছে। বোঝা গেছে এটা? এটা স্টেপ বাই স্টেপ বোঝো, নয় তো পরে আবার কনফিউজ হয়ে যাবে। এইটুকু বোঝা গেছে?
আচ্ছা, এরপর কি হলো, যখন তোমার এখানে তুমি আরো ধরো সাবস্ট্রেট অ্যাড করতে চাও, তুমি এখানে 1000টা সাবস্ট্রেট অ্যাড করলে, তখন কি হলো, তখন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স কি 100টা থেকে বাড়বে কি বাড়বে না? পারবে না। হ্যাঁ, বাড়বে না। কারণ কি, আমাদের কাছে অনলি 100টাই এনজাইম আছে। তো আমাদের কাছে যদি আরো এনজাইম থাকবে তবেই তো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে। তো এখানেও কতগুলো কমপ্লেক্স আছে, 100টাই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স আছে। এরপরে যদি আমরা আরো সাবস্ট্রেট অ্যাড করি, তাও কিন্তু কোনো রকম ইনক্রিজ হচ্ছে না। তার মানে রিয়াকশন রেটেরও কোনো চেঞ্জ হচ্ছে না। তো কিছুক্ষণ পর কি হয়, এই যে গ্রাফটা এটা এরকম স্ট্রেট লাইন হয়ে যায়। মানে তুমি যতই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াও, তোমার যে রিয়াকশন ভেলোসিটি সেটা কিন্তু আর বাড়ছে না, সেটা হচ্ছে স্ট্রেট লাইন চলে গেছে। ঠিক আছে, এই গ্রাফটা থেকে আমরা অনেক কিছু পাবো। যেমন কি, এই যে ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, মানে এই এনজাইমের সব থেকে বেশি গতিবেগ হবে হচ্ছে, মানে সব থেকে বেশি রিয়াকশন রেট হবে হচ্ছে এটাই। এটাকে বলা হয় হচ্ছে ভিম্যাক্স বলা হয়। আচ্ছা দাঁড়াও, এই অ্যারোটা মুছে দিই। যে ম্যাক্সিমাম ভেলোসিটি সেটাকে বলা হয় হচ্ছে ভিম্যাক্স বলা হয়। তো ভিম্যাক্স পেয়ে গেলে তোমরা হাফ ভিম্যাক্সও পেয়ে যাবে, ভিম্যাক্স এর হাফ পেয়ে যাবে। এই হাফ ভিম্যাক্স এ যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা আছে, যখন কিনা ভিম্যাক্স হচ্ছে হাফ, তখন যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা থাকে সেটাকে বলে হচ্ছে কেএম। এই কেএমই হচ্ছে মাইকেলিস মেন্টন কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে কেএম কি, যে মানে ভি ম্যাক্স যখন হবে তখন যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা থাকবে সেটাই হচ্ছে কেএম। মানে যখন কেএম হবে তখন কি হবে, হাফ অফ এনজাইম, হাফ অফ এনজাইম কি থাকবে, ফ্রি থাকবে, আর হাফ অফ এনজাইম কি থাকবে, সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে থাকবে, মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হয়ে থাকবে। তাই তো, যখন কেএম থাকবে তখন যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে হাফ অফ এনজাইম ফ্রি থাকবে আর হাফ অফ এনজাইম সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে থাকবে। ঠিক আছে, এটা বোঝা গেছে? বুঝতে পেরেছো এটা? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, তোমাদের মাইকেলিস মেনসন ইকুয়েশন সেরকম ভাবে দেওয়া নেই, তাও জাস্ট ইকুয়েশনটা জেনে রাখো ইন কেস যদি দিয়ে দেয়। দেখ বাবা কি হচ্ছে। হ্যাঁ, মাইকেলিস মেনটন ইকুয়েশনে কি আছে, ভি ইকুয়াল টু ভি ম্যাক্স সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাই হচ্ছে কেএম প্লাস হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। ভি ভি তোমরা জানো এটা হচ্ছে মেজার্ড ভেলোসিটি। আর হচ্ছে ভি ম্যাক্স দেখলে যখন কিনা ভেলোসিটি সব থেকে ম্যাক্সিমাম থাকে, ম্যাক্সিমাম ভেলোসিটি। তারপর যেটা আছে সাবস্ট্রেট, এস হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর হচ্ছে কেএম হচ্ছে মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার এর উপর ডিপেন্ড করে তোমাদের তিনটে কেস হয়। কেস ওয়ান, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমরা কেস ওয়ানের অ্যান্সার বার করব। কেস ওয়ানে কি হয়, ইফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি অনেক কম হয় কেএম এর থেকে, কেএম এর থেকে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি অনেক কম হয় তখন কি হবে,
তখন কি হবে, এই যে ইকুয়েশন, এখানে আমরা কি দেখছি, এই যে কেএম ভ্যালু, এই কেএম ভ্যালু থেকে এই যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন সেটা হচ্ছে অনেক কম, অনেক কম। যেটা যদি খুবই কম হয়, অনেক বেশি যদি কম হয়, তাহলে সেটাকে আমরা ইগনোর করতে পারি। তো এখান থেকে আমরা এই যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এটাকে ইগনোর করতে পারি। তো কি লিখতে পারি, এই ইকুয়েশনটাই লিখছি শুধু এটা ছাড়া, কি হচ্ছে ভি ইকুয়াল টু ভি ম্যাক্স সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাই কেএম। ঠিক আছে, এবার যদি শুধুমাত্র ভেলোসিটির সাথে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সম্পর্ক হয়, তাহলে ভেলোসিটির সাথে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, তাই তো? তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকে, যে ভেলোসিটি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, যখন কিনা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অনেক কম থাকবে কেএম এর থেকে। যেহেতু ডিপেন্ড করছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ওপর, তাই জন্য একে বলা হয় হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, এটা বোঝা গেছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আরেকটা কেস কি হয় সেকেন্ড কেসে, কেস 2 তে কি হচ্ছে, যে আগে কি করলাম, আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে অনেক কম করে দিয়েছি। এবার কি হচ্ছে, আমরা কেএম কে অনেক বেশি কম করব। সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের থেকে কেএম হচ্ছে প্রচুর কম, অনেক বেশি কম হচ্ছে কেএম। তো এখন আমরা কাকে ইগনোর করব, এই কেএম কে ইগনোর করব। তো এখান থেকে কি লিখতে পারি আমরা, ভি ইকুয়াল টু ভি ম্যাক্স সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাই হচ্ছে সাবস্ট্রেট। ঠিক আছে, তো এখান থেকে সাবস্ট্রেট কেটে গেল, তো কি আসছে, ভি ইকুয়াল টু ভি ম্যাক্স। তো এখানে কি দেখছি আমরা, যে ভেলোসিটি মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয়, তখন হচ্ছে ভেলোসিটি সমান হচ্ছে ভি ম্যাক্স। এবার এখানে দেখো যে ভেলোসিটি তখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছেই না, কোনো রকমের কোনো প্রভাব ফেলছে না সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। কখন, যখন হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কেএম এর থেকে অনেক বেশি। তো যেহেতু কোনো রকমের কোনো প্রভাব ফেলছে না, তাই জন্য একে আমরা বলি হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, আরেকটা হয়, সেটা হচ্ছে কেস 3। কেস 3 তে কি হয়, ওটা আমরা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে আমরা সেম রাখবো হচ্ছে কেএম এর সাথে। এক জায়গায় আমরা অনেক বাড়িয়ে দিলাম, এক জায়গায় কমিয়ে দিলাম। এখানে কি করব, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইকুয়াল টু হচ্ছে কেএম। তো এখানে যদি আমরা ইকুয়েশনটা লিখি, কি হবে, এখানে কেএম এর জায়গায় আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন করে দিতে পারি। তখন কি হবে, নিচে দুটো সাবস্ট্রেট চলে আসবে। এখানে যদি একটা সাবস্ট্রেট হয়, আর এখানে আরেকটা সাবস্ট্রেট আগে থেকেই আছে, তো 2 সাবস্ট্রেট হয়ে যাবে। তো কি হবে, এখানে ভি ইকুয়াল টু ভি ম্যাক্স সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাই 2 সাবস্ট্রেট। তো এখান থেকেও সাবস্ট্রেটকে কেটে দিতে পারি। তো এখান থেকে কি আসে আমাদের, ভি ইকুয়াল টু হাফ অফ ভি ম্যাক্স। তো এখান থেকে আমরা কি বলতে পারি, যে যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কেএম এর সমান, তখন হচ্ছে ভি ইকুয়াল টু হাফ অফ ভি ম্যাক্স। মানে তোমরা এটা গ্রাফ দেখেই বুঝে যেতে পারবে। এটা ছিল হচ্ছে আমাদের ভি ম্যাক্স, এটা ছিল হচ্ছে হাফ ভি ম্যাক্স, আর এখানে কি ছিল, এটাই ছিল হচ্ছে আমাদের কেএম। কেএম মানে কি, কেএম এ যখন আমাদের এখানে কি দিয়েছে, এই রিয়াকশনে আমাদের অতগুলোই সাবস্ট্রেট দিয়েছি যতটা হচ্ছে এই কেএম এর জন্য দরকার। তো সাবস্ট্রেট আছে হচ্ছে এখানে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এই কেএম এর কাছে আছে। তো কেএম এর পরিমাণ মতো যত সাবস্ট্রেট কনসেন্ট্রেশন থাকবে, সেটা কি হয়, এই ভি ম্যাক্সই তার হচ্ছে রেট থাকবে, রিয়াকশন রেট হাফ, মানে ভি ম্যাক্স সরি হাফ ভি ম্যাক্স। তো এখানে কি বলছে, এটাই এখানে প্রুফ করছে ইকুয়েশন দিয়ে, ভি ইকুয়াল টু হাফ ভি ম্যাক্স। ঠিক আছে, তো এখানে তিনটে জিনিস কি পাওয়া গেল, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন কেএম এর সমান থাকবে, তখন ভি ইকুয়াল টু হাফ ভি ম্যাক্স হবে। নেক্সট কি আছে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন অনেক কম থাকবে কেএম এর থেকে, তখন হবে হচ্ছে ভি সমানুপাতিক সাবস্ট্রেট কনসেন্ট্রেশন,
সেটাকে বলবো হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। আর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন হচ্ছে অনেক বেশি থাকবে Km এর থেকে, তখন হবে হচ্ছে V ইকুয়াল টু Vmax। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি টেম্পারেচার। টেম্পারেচারের উপর কিরকম ভাবে এই এনজাইম অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। তো তোমাদের প্রথমেই যেটা বললাম যে টেম্পারেচার কি হয়, স্পেসিফিক টেম্পারেচারেই কোনো এনজাইম কাজ করতে পারে। যেমন কি আমাদের যেটা ম্যাক্সিমাম এনজাইম কাজ করে সেটা হচ্ছে 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে। অপটিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম এনজাইমের হয় হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ম্যাক্সিমাম, সবাইকার নয় কিন্তু। তো ধরো একটা যদি আমি গ্রাফ ড্র করি, তো এখানে যে গ্রাফটা হয় সেটা হচ্ছে এরকম বেল শেপ গ্রাফ হয়। ঠিক আছে, ধরো এই এনজাইমের এটা হচ্ছে রিয়াকশন ভেলোসিটি, এটা হচ্ছে টেম্পারেচার, আর ধরো এই এনজাইমের অপটিমাম টেম্পারেচার আমি দিলাম হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই অপটিমাম টেম্পারেচারে কি হবে, রিয়াকশনের যে রেট বা রিয়াকশন ভেলোসিটি সেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। ওর থেকে যদি কমে যায়, টেম্পারেচার যদি কমে যায়, তখন কি হবে, এনজাইম যেটা আছে ওটা হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য তখনও হচ্ছে রিয়াকশন রেট আস্তে আস্তে কমতে থাকবে। আর এর থেকে বেশি যদি হয়, তো এনজাইম কি প্রোটিন দিয়ে তৈরি, তখন সেটা হচ্ছে ডিন্যাচুর হয়ে যাবে। এনজাইম ডিন্যাচুর হয়ে যাবে, তখনও হচ্ছে আস্তে আস্তে রিয়াকশনের যে রেটটা সেটা হচ্ছে কমে যাবে। তো ম্যাক্সিমাম যেটা রেট হয় সেটা হচ্ছে অপটিমাম টেম্পারেচারেই হয়। এবার তোমরা ট্যাগ পলিমারেজের কথা শুনেছো নিশ্চয়ই। ট্যাগ পলিমারেজ কি হয়, এটা হচ্ছে এক্সেপশন। এটা কি হয় যে খুবই হাই টেম্পারেচারে অ্যাক্টিভ থাকতে পারে। ঠিক আছে, খুবই হাই টেম্পারেচারে অ্যাক্টিভ থাকে, কারণ কি এটা যে ব্যাকটেরিয়া থেকে আইসোলেট করা হয়েছে তার নাম হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস। তো সেই থার্মাস অ্যাকুয়াটিকাস হচ্ছে খুব গরম জায়গায় থাকে। তো সেখানে তাদের কাজ করার জন্য এই পলিমারেজ দিয়েই তাদের রেপ্লিকেশন হয়। তো আমরা এই পলিমারেজকে বের করে আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্টে কাজে লাগাই, যেমন পিসিআর করতে কাজে লাগাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সেপশন। নেক্সট আসছে হচ্ছে পিএইচ। পিএইচ এর ক্ষেত্রেও সেম হবে, যে অপটিমাম পিএইচ এ হচ্ছে কাজ করে। ধরো কোনো এনজাইমের অপটিমাম পিএইচ হচ্ছে 7, তো 7 পিএইচেই সে কাজ করবে। যেমন কি স্যালাইভারি অ্যামাইলেজের যে পিএইচ, অপটিমাম পিএইচ সেটা হচ্ছে 6.8, তো সে কাজ করবে হচ্ছে 6.8। আবার পেপসিন যেটা আছে, পেপসিনের যেটা অপটিমাম পিএইচ সেটা হচ্ছে কত, খুবই অ্যাসিডিক, সেটা হচ্ছে 1.2, 1.2 থেকে 1.8 এরকম। এটা আরো এই সাইডে হবে। ঠিক আছে, 1.2 যদি হয় বা শুধু 2 যদি হয়, তখন এটা আরো এইদিকে আসতো গ্রাফটা। ঠিক আছে, আমি একটু ঘিজিবিটি হয়ে গেছে। আচ্ছা, কি বলছিলাম এখানে, হ্যাঁ, তো দুটো এনজাইমের হচ্ছে অপটিমাম পিএইচ হচ্ছে আলাদা আলাদা। তো সেই পিএইচ থেকে যখন কম হবে বা বেশি হবে, তখন যে রিয়াকশন রেট সেটাও হচ্ছে কমতে থাকবে। আচ্ছা, এনজাইম কাইনেটিক্স এটা একটু আগেই বললাম। ঠিক আছে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন পড়ানোর সময় এটা বলে দিয়েছি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন। কম্পিটিটিভ মানে এনজাইম ইনহিবিশন আসছে। এবার এনজাইম ইনহিবিশন যেগুলো হয় সেটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন হয়, তারপর হয় হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিশন, অ্যান্ড হয় হচ্ছে আনকম্পিটিটিভ ইনহিবিশন। তো কম্পিটিটিভ ইনহিবিশনের মধ্যে কি হয়, তোমরা নাম দেখেই বুঝতে পারছো যে সেখানে কম্পিটিশন হয়। কার কার মধ্যে কম্পিটিশন হবে, এনজাইমের সাথে সাবস্ট্রেটের কম্পিটিশন হবে। ধরো এটা হচ্ছে এনজাইম, আর এর সাথে বাইন্ড করবে হচ্ছে সাবস্ট্রেট। এটা হচ্ছে এনজাইম। ঠিক আছে, তো এর সাথে যেটা বাইন্ড করবে সেটা হচ্ছে সাবস্ট্রেট বাইন্ড করবে। তো সাবস্ট্রেটের যেটা শেপ সেটা হচ্ছে ইনহিবিটরের শেপের সাথে সিমিলারিটি থাকে। এর যে প্রথমের পোর্শনটা, সেই পোর্শনের সাথে সাবস্ট্রেটের যে কনফরমেশনটা, যে স্ট্রাকচারটা, সেটার হচ্ছে সিমিলারিটি দেখতে পাচ্ছ। তার এরা দুজন কি করে, যে এনজাইমের সাথে বাইন্ড করার জন্য কম্পিটিশন করে। এবার এই কম্পিটিশনের মধ্যে যে জিতবে সে বাইন্ড করে থাকবে হচ্ছে এনজাইমের সাথে।
এখানে কি হয়, যদি ইনহিবিটর এখানে অ্যাটাচ হয়ে যায় তাহলে কি হয়, সেখানে সাবস্ট্রেট আর অ্যাটাচ হতে পারে না। তো সাবস্ট্রেটের হচ্ছে ইনহিবিশন হয়ে যায়। ঠিক আছে, এটাকে যদি আমি লিখে দেখাই তাহলে হচ্ছে এটা হচ্ছে এনজাইম, এনজাইমের সাথে সাবস্ট্রেট বাইন্ড করতে পারে অথবা বাইন্ড করতে পারে হচ্ছে ইনহিবিটর। সাবস্ট্রেট বাইন্ড করলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে, তারপর হচ্ছে এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হয়। আর যদি ইনহিবিটর বাইন্ড করে তাহলে এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স তৈরি করে এবং তার থেকে সাবস্ট্রেট এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হয় না। ঠিক আছে, এটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশনের মেন জিনিস। এখানে দেখো কি বলছে যে এই গ্রিনটা হচ্ছে সাবস্ট্রেট আর এই ভায়োলেট কালারের যেটা আছে সেটা হচ্ছে কম্পিটিটিভ ব্লকার, মানে হচ্ছে এটা হচ্ছে ইনহিবিটর। তো ইনহিবিটর এসে পরে এই অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করে যাচ্ছে, তাই জন্য কি হচ্ছে সাবস্ট্রেট আর পরে বাইন্ড করতে পারছে না। তো এখানে ওটাই দেখিয়েছে, যেখানে ইনহিবিটর বাইন্ড করলো যে সাবস্ট্রেট এসে ঘুরে চলে গেল, যেহেতু তার সাইটের সাথে ম্যাচ করছে না। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা দেখো যে নন কম্পিটিটিভ ইনহিবিশন। এখানে কি হয়, এখানে কোনো কম্পিটিশন হয় না। এখানে কি হয়, ধরো এটা হচ্ছে এনজাইম, না এটা খুব হবে না, সরি। এই এনজাইমের কাছে দুটো সাইট থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট থাকে, আরেকটা হচ্ছে আদার সাইট থাকে। এটা হচ্ছে আদার সাইট। তো অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করে হচ্ছে সাবস্ট্রেট আর আদার সাইটের সাথে বাইন্ড করে হচ্ছে ইনহিবিটর। ধরো এটা হচ্ছে আদার সাইট। তো এখানে ইনহিবিটর দেখতে হচ্ছে এরকম, এই আদার সাইটের সাথে বাইন্ড করবে, নন কম্পিটিটিভ ইনহিবিটর। আর সাবস্ট্রেট হচ্ছে এরকম দেখতে, কোনো সিমিলারিটি নেই দুজনের স্ট্রাকচারের মধ্যে, তাই এদের মধ্যে কোনো কম্পিটিশন হয় না। এদের মধ্যে কি হয়, এই ইনহিবিটর এসে পরে বাইন্ড করে যায় হচ্ছে এই আদার সাইটের সাথে। ইনহিবিটর এসে পরে এখানে বাইন্ড করে যায়, বাইন্ড করে গেলে কি হয়, এই যে অ্যাক্টিভ সাইট, এই অ্যাক্টিভ সাইটে কনফরমেশনটা চেঞ্জ হয়ে যায়। ধরো অ্যাক্টিভ সাইটে কনফরমেশন এরকম হয়ে গেল, বা ধরো এরকম স্কোয়ার টাইপের হয়ে গেল। তখন কি হয়, এই সাবস্ট্রেট এসে পরে আর এই অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করতে পারে না। ঠিক আছে, তো এখানে কোনো কম্পিটিশন হয় না, এখানে এই ধরনের জিনিস হয়। এই যে সাইটের সাথে ইনহিবিটর বাইন্ড করছে সেটাকে অনেক সময় অ্যালোস্টেরিক সাইট বলা হয়। ঠিক আছে, আবার বলুন এটা নন কম্পিটিটিভটা। নন কম্পিটিটিভ, নন কম্পিটিটিভে কি হয়, এটা ধরো তোমার এনজাইম। ঠিক আছে, এই এনজাইমের মধ্যে দুটো সাইট থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, যেখানে এসে পরে কি হয় সাবস্ট্রেট বাইন্ড করবে, এটা হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেট এসে পরে এই অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করবে। আর এটা হচ্ছে আরেকটা সাইট থাকে, যেটা হচ্ছে আদার সাইট বলা হয়, মানে অ্যাক্টিভ সাইট ছাড়া হচ্ছে আরেকটা কোনো সাইট, যেখানে কি হয় এই ইনহিবিটর এসে পরে বাইন্ড করে। ঠিক আছে, তো এই ইনহিবিটর যদি আগে এই আদার সাইটের সাথে বাইন্ড করে যায়, তখন কি হয়, এই ইনহিবিটর এই যে অ্যাক্টিভ সাইট, এই অ্যাক্টিভ সাইটের কনফরমেশনটা চেঞ্জ করে দেয়। অ্যাক্টিভ সাইটে আগে কি কনফরমেশন ছিল, এরকম রাউন্ড শেপের ছিল, যেটা কিনা এখন এরকম স্কোয়ার শেপে করে দিয়েছে। কেন করেছে, কারণ কি এখানে এই ইনহিবিটর এসে পরে এখানে বাইন্ড করে গেছে, বাইন্ড করার জন্য এই অ্যাক্টিভ সাইটে কনফরমেশনটা চেঞ্জ করে দিয়েছে। এবার এই কনফরমেশন চেঞ্জ হওয়ার জন্য কি হচ্ছে, এই সাবস্ট্রেটটা আর এই অ্যাক্টিভ সাইটকে চিনতে পারছে না। ঠিক আছে, এই অ্যাক্টিভ সাইটকে আর চিনতে পারছে না, তখন কি হয়, আর সাবস্ট্রেট এর সাথে বাইন্ড করতে পারে না, কারণ কি ইনহিবিটর এখানে এসে বাইন্ড করে থাকছে। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিশন। বোঝা গেছে? বুঝতে পেরেছো এটা? মানে এনজাইমের সাথে ইনহিবিটর বাইন্ড করে যায় আদার সাইটে আগেই। হ্যাঁ, এনজাইমের সাথে ইনহিবিটর বাইন্ড করে যায়, কনফরমেশন চেঞ্জ হয়ে যায় এনজাইমের। হ্যাঁ, সাবস্ট্রেট বাইন্ড করতে পারে না এক্ষেত্রে। হ্যাঁ,
সাবস্ট্রেটের তো স্পেসিফিক কনফার্মেশন চাই। যদি কোনো একটা এনজাইম হয় এখানে, তাহলে এনজাইমের এই ধরনের যদি কনফার্মেশন থাকে, তার সাথে এই ধরনের কনফার্মেশনই বাইন্ড করতে পারবে সাবস্ট্রেটের। এটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে সাবস্ট্রেট। যদি কেউ এসে এই এনজাইমের কনফার্মেশনটা চেঞ্জ করে দেয়, ধরো এরকম স্কোয়ার করে দিয়েছে, সাবস্ট্রেটের কনফার্মেশনটা চেঞ্জ হয়নি, এনজাইমের কনফার্মেশন কেউ এসে পরে চেঞ্জ করে দিয়েছে, তখন কি হবে? এই সাবস্ট্রেট এখানে আর বাইন্ড করতে পারবে না, তাই তো? সেই জিনিসটা এখানে হচ্ছে, ইনহিবিশন এসে পরে এই আদার সাইডে বাইন্ড করে দেয়, তাই জন্য এই সাবস্ট্রেটের এই এনজাইমের অ্যাক্টিভ সাইটে কনফার্মেশনটা চেঞ্জ হয়ে যায়। হয়ে যাওয়ার জন্য সাবস্ট্রেট আর এই অ্যাক্টিভ সাইটে বাইন্ড করতে পারে না, তাই জন্য এই যে রিয়াকশনটা হবে সেটা হচ্ছে ইনহিবিট হয়ে যায়। ঠিক আছে? ম্যাডাম এক্ষেত্রে এনজাইম সাবস্ট্রেট ফরমেশন হওয়ার পরে ইনহিবিটর কি বাইন্ড করতে পারে ইএস এর সাথে, এনজাইম সাবস্ট্রেটের সাথে? না, ওটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে হয়। তোমাদের যদি আমি বলি এটা, যে এখানে কি হয়, ই প্লাস এস এনজাইমের সাথে সাবস্ট্রেট বাইন্ড করে পরে সেখানে হচ্ছে ইএস তৈরি করে, দিয়ে সেখান থেকে কি তৈরি হয়, ই প্লাস পি তৈরি হয়। এখানে ইনহিবিটর দু রকম জায়গাতে বাইন্ড করতে পারে। একটা হচ্ছে এই এনজাইমের সাথে বাইন্ড করে গেল, এনজাইমের সাথে ইনহিবিটর বাইন্ড করলো। ঠিক আছে, দাঁড়াও, এনজাইমের সাথে হচ্ছে যদি ইনহিবিটর বাইন্ড করে যায়, তখন কি হবে, এখান থেকে তৈরি হবে হচ্ছে এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স, আর সাবস্ট্রেট যেরকম আছে সেরকমই পড়ে রইলো, বাইন্ড করতে পারলো না। অথবা এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যেটা দেখছো, এর সাথেও ইনহিবিটর বাইন্ড করতে পারে। ঠিক আছে, দিয়ে তারপর এখানে কি হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট এনজাইম ইনহিবিটর সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে। এই যে কমপ্লেক্সটা তৈরি হলো, এখান থেকেও হচ্ছে প্রোডাক্ট ফর্মেশন হবে না, এখান থেকে আর এই সাইডে আর প্রোডাক্ট ফর্মেশন হতে পারে না। ঠিক আছে, তো এই দুটো জায়গাতে শুধুমাত্র এনজাইমের সাথেও বাইন্ড করতে পারে, আর শুধুমাত্র আর হচ্ছে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সাথেও বাইন্ড করতে পারে। এটাই বলছি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আনকম্পিটিটিভ ইনহিবিশন। আনকম্পিটিটিভ ইনহিবিশনের মধ্যে কি হয়, এখানে হচ্ছে এনজাইম সাবস্ট্রেট থাকে, তার থেকে কি তৈরি হয়, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়। ঠিক আছে, তারপর এখান থেকে কি তৈরি হচ্ছে, এনজাইম আর হচ্ছে প্রোডাক্টও তৈরি হচ্ছে। দিয়ে এখান থেকে কি হচ্ছে, এখানে ইনহিবিটর কোথায় কাজ করে, এখানে ইনহিবিটর কাজ করে হচ্ছে এখানে। ইনহিবিটর শুধুমাত্র এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সাথে অ্যাড হয়ে যায়, বাইন্ড করে, দিয়ে এখান থেকে কি তৈরি করবে, ইএস আই তৈরি করবে, মানে এনজাইম সাবস্ট্রেট ইনহিবিটর কমপ্লেক্স তৈরি করবে। কমপ্লেক্স তৈরি করার পর এই যে রিয়াকশনটা এটার হবে না। ঠিক আছে, এখান থেকে এই রিয়াকশনটার হয় না, মানে এখান থেকে এনজাইম প্লাস প্রোডাক্ট আর তৈরি হয় না। তো এখানে কি বুঝলাম, এখানে ইনহিবিটর এনজাইমের সাথে বাইন্ড করে না, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সাথে বাইন্ড করে, সেটা হচ্ছে যে আনকম্পিটিটিভ ইনহিবিশন। ঠিক আছে, এখানে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে কি ইনহিবিটরটা? না না, সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে না। আচ্ছা, এবার তোমাদের কোশ্চেনগুলো দেখে নাও কি হবে, দেখো। প্রোটিন। হ্যাঁ, তো এখানে প্রোটিন। হ্যাঁ ঠিক বলেছ, এখানে হবে হচ্ছে এনজাইমস আর কেমিক্যালি প্রোটিন নেচারে হয়। নিউক্লিক অ্যাসিড। তো এখানে কি বলছে যে রাইবোজাইমস আর কেমিক্যালি নিউক্লিক অ্যাসিড হয়। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি বলছে,
পারবে এটা? অপশন বি হবে। হ্যাঁ, অপশন বি হবে। বিয়েটা এখানে কি বলছে যে হোয়াট ইজ আর ডিফারেন্স বিটুইন ইনঅর্গানিক ক্যাটালিস্ট আর হচ্ছে এনজাইম ক্যাটালিস্ট। তাহলে কোনটা ডিফারেন্স আছে? Inorganic catalysts work efficiently at low temperature, but enzymes of only thermophilic organisms work efficiently at low temperature. তো এটা তো হবে না, থার্মোফিলিক মানে হচ্ছে যারা হাই টেম্পারেচারে বাঁচে, সেসব অর্গানিজমে তো লো টেম্পারেচারে কাজ করবে না, হাই টেম্পারেচারে কাজ করবে। Inorganic catalysts work efficiently at high temperature, but enzymes get damaged at high temperature except of microbes that are live in sulfur spring. তো এখানে কি বলছে যে ইনঅর্গানিক ক্যাটালিস্ট যেটা হয় সেটা হচ্ছে হাই টেম্পারেচারে হচ্ছে কাজ করতে পারে। অর্গানিক ক্যাটালিস্ট মানে ক্যাটালিস্ট যেটা হচ্ছে বায়ো ক্যাটালিস্ট বলছি আমরা, সেটা হচ্ছে হাই টেম্পারেচারে মানে যে অপটিমাম টেম্পারেচার সেই টেম্পারেচারের বাইরে কাজ করতে পারে না। কিন্তু এক্সেপশন কি বলেছিলাম যে হাই টেম্পারেচারে কাজ করতে পারে কি ট্যাগ পলিমারেজ, যেটা কিনা মাইক্রোবস থেকে তৈরি হয়, সালফার স্প্রিং এর মধ্যে তারা থাকে। তো এখানে অপশন হবে হচ্ছে বি। ঠিক আছে, থার্ডে কি বলছে যে ইনঅর্গানিক ক্যাটালিস্ট আর নট এফিসিয়েন্ট অ্যাট হাই টেম্পারেচার। নট এফিসিয়েন্ট নয়, এটা হচ্ছে ইনঅর্গানিক ক্যাটালিস্ট হচ্ছে এফিসিয়েন্ট হয় হাই টেম্পারেচারের মধ্যে। ঠিক আছে, আর তারপর কি বলছে বাট এনজাইমস অফ অল লিভিং অর্গানিজম ওয়ার্ক এফিসিয়েন্টলি অ্যাট হাই টেম্পারেচার। তো এটা হবেই না যে অল লিভিং অর্গানিজমের মধ্যে হাই টেম্পারেচারে ওয়ার্ক করে না। নেক্সট দেখো, পারবে এটা? এটা অপশন 1 2 4 হবে দিয়ে ম্যাডাম। বি দিয়ে বি হবে স্যার। হ্যাঁ, এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি হবে। কি বলছে এখানে যে অ্যাক্টিভ সাইটের ব্যাপারে বলেছে। অ্যাক্টিভ সাইট কি হয়? সাবস্ট্রেটের সাবস্ট্রেট ফিট হয়, সাবস্ট্রেট তো অ্যাক্টিভ সাইটের সাথেই বাইন্ড করে, তো সাবস্ট্রেট ফিট হয়ে যায় প্রপারলি। এনজাইম ক্যাটালিস্ট থ্রু অ্যাক্টিভ সাইট সো স্লো রেট তো হয় না। ইট ফর্মস ইট ফর্মস বাই পকেট মেড বাই প্রাইমারি প্রোটিন অনলি। প্রাইমারি প্রোটিন তো বললাম যে প্রোটিনের যে কনফরমেশনগুলো হয় সেখানে প্রাইমারি হয় না, টার্সিয়ারি আর কোয়াটার্নারি হয়। টার্সিয়ারি আর কোয়াটার্নারি। হ্যাঁ, ঠিক বলেছো। ঠিক আছে, তো এখানে কি বলছে ইট ফর্মস বাই পকেট মেড বাই টার্সিয়ারি প্রোটিন। ঠিক আছে, তো এখানে এই দুটো হবে, মানে হচ্ছে অপশন ডি হবে। এখানে দেখো কি হবে, সি। হ্যাঁ এখানে হ্যাঁ কি, ম্যাডাম সি। হ্যাঁ ঠিক বলেছো, সি হবে। কি বলছে এখানে, যখন আমি গ্রাফ করাচ্ছিলাম তখন এটা কি ছিল, এটা ছিল হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম, তো অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম। আর এটা কি ছিল, যখন আমরা এনজাইম দিচ্ছিলাম তখন কি হচ্ছিল, অ্যাক্টিভেশন এনার্জিটা হ্যাঁ কমে যাচ্ছিল। অ্যাক্টিভেশন এনার্জি উইথ এনজাইম 1। আর এটা কি ছিল, ট্রানজিশন স্টেট ছিল, সেটা হচ্ছে 3। ঠিক আছে, এটা দেখো,
ligase, হ্যাঁ, তো লিঙ্কিং কি করে? লিঙ্কিং করে হচ্ছে লাইগেজ করে, গ্লু এনজাইম বলা হয়। তারপর এটা বিয়েটা, হ্যাঁ, সরি। আচ্ছা, এখানে কি বলছে যে কোফ্যাক্টর। কোফ্যাক্টর কি হয়? আমরা যখন কোফ্যাক্টর করেছিলাম তখন হচ্ছে কোফ্যাক্টর ছিল হচ্ছে নন প্রোটিন পার্টগুলো ছিল হচ্ছে কোফ্যাক্টর। ঠিক আছে? তো তোমরা আরেকবার দেখে নেবে গ্রাফ ইয়েটা চার্টটা, সেখানে হচ্ছে কোফ্যাক্টর গুলো নন প্রোটিন পার্ট ছিল। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে নন প্রোটিন পার্ট অফ এনজাইম। এটা Option A, transferase. হ্যাঁ, একটি, হ্যাঁ। তো এখানে হচ্ছে ট্রান্সফার করে কে? ট্রান্সফারেজ ট্রান্সফার করছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে Option C, 6 নম্বর, 6টা। ছটা, হ্যাঁ। তো 6টা ক্লাস আছে এনজাইমের, 6টা ক্লাস দেখলাম।